কিছুক্ষণ আগে ওয়াশরুমে পা পিছলে পড়ে গিয়ে সেলাইয়ের জায়গাতে মারাত্মক ব্যথা পেয়েছে নিশা। বেচারে হাউমাউ করে কেঁদে দিয়েছে তৎক্ষণাৎ। শাহনাজ এসে কোনো মতে সামলে টেনে তুলে চেঁচামেচি শুরু করে দিল স্বাদের নাম তুলে। আহাম্মকটা জামা কাপড় ধুয়েছে ভালো কথা, ফ্লোরটা একটু ভালো করে ধুয়ে যাবে না? ইস! নিশা কাতরাচ্ছিল, তবুও শাশুড়ির মুখে স্বাদকে আহাম্মক বলাটা খুব গায়ে লাগলো ওর। তার স্বামী আজ যাই হোক আহাম্মক নয়, সাথে সাথে প্রতিবাদ করে উঠল। মা, সে তো জেনে বুঝে ফেলে যায়নি, খুব তাড়া ছিল তার, জামা কাপড়গুলো তাড়াহুড়ো করে ধুয়েছে। পুরুষ মানুষ এত কিছু খেয়াল করতে পারে না। শাহনাজ ছেলের বউয়ের মুখের দিকে তাকিয়ে হঠাৎ হো হো করে হেসে উঠল। নিশাকে ধরে ধরে সোফায় বসিয়ে দিয়ে দরাজ গলায় বলল, জি আচ্ছা, পুরুষ মানুষ এত কিছু খেয়াল করতে পারে না, তবে কখনো যেন আমার ছেলের নামে নালিশ না শুনি। আপনার ছেলে ওই, আপনার ছেলে এই, এসব যেন কখনো না শুনি, ঠিক আছে? শাহনাজ নিশার ফোনটা ওর হাতে ধরিয়ে দিয়ে চলে গেল রান্নাঘরে। নিশা চোখ মুছে নেয়। সে কেন কাউকে নালিশ করবে স্বাদের নামে? বরং স্বামী স্ত্রীতে ঠোকাঠুকি লাগলে নিজেরা নিজেরা বোঝাপড়া করার মতন বুদ্ধি নিশার হয়েছে। হয় এসপার নয় ওসপার। দোষ নিশার থাকলে সে মানুষটার পায়ে পড়ে কপাল ঠুকবে, আর দোষ স্বাদের হলে নিশা কেঁদে কেটে তার বুকে মাথা ঠুকে তার কাছেই ন্যায় বিচার চাইবে। নিজেরা নিজেরা বিয়ে বসে ঝগড়া লাগিয়ে এখন মুরব্বি ডেকে নালিশ করে সালিশি করানোর মতো বেকুব মেয়ে নিশা নয়। ব্যথাটা কিছুটা স্তিমিত হয়ে এলে নিশা তখনই কল করেছিল সাদকে। একটু সহানুভূতি পেতে মন চাইছে। ফোন রিসিভ করার পর থেকেই ফুপিয়ে ফুপিয়ে কেঁদে চলেছে। ওপাশে উদ্ভ্রান্ত উৎকণ্ঠিত সাদ। টনটন করছে ব্যথাটা, জ্বলছেও। আপনি ফিরবেন কখন? সাদ মলিন হাসলো, ওর কণ্ঠে আহ্লাদের সুর। বিকেলেই ফিরবো, একদম কেঁদো না সোনা, সেরে যাবে লক্ষ্মীটি। আচ্ছা একটু বিশ্রাম নাও, সেরে যাবে ব্যথা। আমি ফিরে দেখব, জলদি ফিরেব। বুঝিয়ে সুজিয়ে কলটা কেটে ঘুরতেই সাদ থামলো হঠাৎ। খুব সম্ভবত এই অফিসের পিয়ন লোকটা মব হাতে দাঁড়িয়ে আছে, ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে সাদের মুখের দিকে। সাদ ভুরু উঁচাতেই সহসা হেসে বলল, বাচ্চা নাকি? কয় বছরের বাচ্চা আপনার ভাই? আমারটা 8 বছর বয়স। এখনো বাড়ি থেকে বেরোলে বারবার কল করে বলবে কখন আসবে আব্বু। সাদ থতমত খেলো, পরক্ষণে কেসে উঠল, বলল, আমার মরহুম শ্বশুরের 2 দিন পরে বাচ্চার মা হবে। তবে আমি আদেও বুঝতে পারছি না এ কিভাবে হবে। আল্লাহ, আমার সাহস হয়। শেষের কথাটা বিড়বিড় করে নিজ মনে উচ্চারণ করে সাদ এগিয়ে গেল। এতক্ষণে নাফিয়ার খোঁজা হন্তদন্ত হয়ে ছুটল ওয়েটিং কর্নারে। সেখানে গিয়ে শুনল নাফিয়া ভেতরে, স্বয়ং বড় স্যার নিচ্ছেন তার ইন্টারভিউ। নাফিয়া বোর্ডে 4 জন জলদ গম্ভীর লোকের সামনে মিনি বিড়ালের মতো গুটিসুটি মেরে বসে আছে। এদের মধ্যে একজন মহিলা, তবে বেশভূষায় সে পুরুষ। এই কামরায় ঢোকার সময় পা মাথায় যতখানি অনিশ্চয়তার আতঙ্ক ছিল, এই ভদ্রমহিলার পরনের চেক শার্টটা দেখে সে সব ভুলে ওর সম্পূর্ণ মনোযোগ সেখানে গিয়ে আটকালো। একপাশে বসে আছে সানভীর তালুকদার, চুপচাপ গম্ভীর মুখে। কিছুক্ষণ পর পর নিজের ফোনে কিছু একটা দেখছে সে। লোকটার মুখটা কি সবসময় এমন গম্ভীর? যদিও অবিবাহিত, তবে হাবভাব দেখে মনে হচ্ছে বউয়ের চাপের ওপর আছে। বউ বারবার কল করে জানতে চাইছে, এই কোথায় তুমি? কোনো মেয়ে আছে পাশে? ভিডিও কল দাও। ভাবতে ভাবতেই নাফিয়া ঠোঁট চেপে হাসলো, পরপর নিজেকে নিজে বকলো। ও কথা বেশি বলে, সেই সাথে একটু বেশি ভাবেও। এমন কেমন ছিঁড়ি চিন্তা ভাবনার, ম্যানারলেস। তবে একে দেখেই মনে হচ্ছে এর এমপ্লয়িরা খুব চাপে থাকে বোধহয়। নাফিয়াও থাকবে। এত ভার মুখের মানুষ তার পছন্দ নয়। নাফিয়ার এখানে চাকরি হলে নাফিয়া যখন এই লোকের খুব পরিচিত এমপ্লয়ি হবে, তখন নাফিয়া তার জোকসের বইগুলো সব এই লোককে দিয়ে দেবে ঠিক করে ফেললো। সারাদিন পড়বে আর হাসবে, অফিসে এসে এমপ্লয়িদের সেগুলো শোনাবে। চারদিকে একটা সার্কাস সার্কাস বাতাবরণ থাকবে। নাফিয়ার নীতি ঠিক এমন। সানভীর হঠাৎ চোখ তুলে তাকালো, গম্ভীর তবে সহজ সে দৃষ্টি। নাফিয়া চৌকিতে চোখ নামিয়ে আবার হাঁসফাঁস করছে। চাকরি হোক বা না হোক, সে ফাজিল শ্রেণীর মহিলা, এটা যেন এই লোক না ভাবে। মনে মনে প্রার্থনা করছে সে। প্রত্যাশা ফাউন্ডেশনের হেড জনাব লিমন আহমেদ, যার মাথায় সাহারা মরুভূমির মতো একটা বৃহৎ টাক রয়েছে, সে প্রশ্ন করতে লাগলেন, আপনার নাম এবং পরিচয়? নাফিয়া নড়ে চড়ে বসলো, গলা খাঁকারি দিয়ে বলল, আমি নাফিয়া ইবানা, বাড়ি বড়গুনার তালতলি উপজেলায়।
ঢাকা ইউনিভার্সিটি থেকে মাইক্রোবায়োলজি নিয়ে গ্র্যাজুয়েশন শেষ করেছি 3.5 বছর আগে, এবং আমি আপনাদের প্রকল্প উত্তরণ ফাউন্ডেশনে কাজ করতে আগ্রহী। তবে আমার কোনো পূর্ব অভিজ্ঞতা নেই। সানভীর চুপচাপ দেখছে নাফিয়াকে। হঠাৎ করে মেয়েটির ঘাড় দুলিয়ে কথা বলা তার কাছে স্বাভাবিক এবং স্বস্তিকর লাগছে। বরং মেয়েটি সাবলীল এবং অকৃত্রিম। হাবভাবে একটু স্মার্টনেসের ঘাটতি আছে, তবে সেটাই শোভনীয়। যেন এর বেশি স্মার্ট হলে এই মহিলার সাথে যেত না। লিমানের পাশ থেকে সানভীরের স্পেশাল চাইল্ড ওয়েলফেয়ার সংস্থার হেড জাফর আহমেদ প্রশ্ন করে উঠলেন, আপনি কেন এই সংস্থায় যুক্ত হতে চান, যেখানে আপনার পড়াশোনার অন্য সেক্টরে? কারণ আমার এই ধরনের কাজের প্রতি ব্যাপক আগ্রহ আছে। খুব স্বাভাবিক, আমার লাঞ্ছিত গঞ্জিত মেয়েদের জন্য মন কাঁদে। প্রতিটি লাঞ্ছিত মেয়ের উত্তরণের সারথি হতে পারলে আমি সেটা সওয়াবের কাজ মনে করব। আমার বেড়ে ওঠা কান্ট্রিসাইড এরিয়ায়, তো সেই জায়গা থেকে খুব সম্ভবত আমি এদের ফিল করি বেশি। নাফিয়ার কথাগুলো জড়িয়ে যায়, তবে ও প্রতিটি লাইন শেষ করেই দম নেয়। তাও লোকগুলো চোখে চোখ রেখে ঠোঁটে আছে বিনয়ী হাসি। লিমন আবারও প্রশ্ন করলেন, আপনার সবচেয়ে শক্তিশালী ও দুর্বল দিক কি? কি মনে হয় আপনার? নিজেকে যতটুকু জানেন ব্যাখ্যা করুন। নাফিয়া একটুও ভাবুক না হয়ে ঝটপট জবাব দিল, আমার শক্তিশালী দিক হলো আমি নিজেকে সহ আমার আশেপাশের প্রতিটি মানুষকে ভীষণ চমৎকারভাবে ভালোবাসতে জানি, একদম নির্ভেজাল ও নিখাতভাবে। আমি সবসময় 100% নিশ্চিত থাকি আমি কারোর সান্নিধ্যে গেলে তার ভালো হবে, এবং আমি ভালোবাসা বিলাতে পছন্দ করি। আর আমার দুর্বল দিক হচ্ছে আমার ইমিউনিটি খুবই লো। এছাড়া কোনো দুর্বল দিক নেই। চেক শার্ট পরিহিতা ভদ্রমহিলা সুনিতা, সানভীরের অ্যাডভাইজার, হেসে বললেন, এছাড়া কোনো দুর্বল দিক নেই? কেন নেই? সবারই থাকে। যেমন ধরুন, কেউ চাপ ভয় পায়, আর কেউ টেনশন নিতে পারে না, কেউ অল্পতেই আপসেট হয়, ভেঙে পড়ে। এসব নেই? নাফিয়া তৎক্ষণাৎ মাথা নেড়ে সুনিতার ভুল শুধরে দেয়। এগুলো কখনোই কোনো মানুষের দুর্বল দিক নয়। এগুলো একজন মানুষকে ডিফাইন করে না, এগুলো পরিস্থিতির প্রভাবে হয়। কোনো পরিস্থিতি কখনো মানুষকে ডিফাইন করে না। মানুষ ওটাই যা সে এসব পরিস্থিতি মোকাবিলা করে হয় আলটিমেটলি। আমি 2 দিন আগে ব্যক্তিগত কারণে বালিশ ভিজিয়ে কেঁদেছি। আমার চোখ দেখুন, এত কালশিটে আগে ছিল না। কিন্তু আমি তো নাফিয়া, এটাই যেটা আমি আপনাদের সামনে। আমি বিশ্বাস করি ওই কান্নাকাটি আমার দুর্বল দিক নয়, কারণ আমি খুব দ্রুত ফাইট করতে পারি। ওটা আমার পরিস্থিতির চাপের রিয়াকশন। দুর্বল দিক হলো আমার ইমিউনিটি সিস্টেম, আমাকে বেশ কয়েকবার চিতিয়ে রাখে মাসের মধ্যে। এছাড়া আমি মনে করি না আমার কোনো দুর্বল দিক আছে। তবে প্রাতিষ্ঠানিক দিক থেকে যদি প্রশ্ন করেন, আমি ইংরেজিতে একটু দুর্বল, তবে প্র্যাকটিস করতে থাকলে আমি ওভারকাম করতে পারবো। লোকগুলো ভীষণ মনোযোগী নাফিয়ার প্রতি। সানভীর চোখ নামিয়ে শুনছে শুধু। এরপর খানিক বাদে গা ঝাড়া দিয়ে উঠে সুনিতা কিছু একাডেমিক প্রশ্ন করতে লাগলেন। নাফিয়া যদিও বেশ চিন্তা ভাবনা করে জবাবগুলো দিচ্ছিল, তবুও ওর কণ্ঠ কাঁপছে। এ ভারী অদ্ভুত। অথচ একটা সময় ও দাপিয়ে প্রেজেন্টেশন দিত, গলা কাঁপতো না। এ কেমন অবনতি! ছি! লিমান নামের লোকটা শুধু নাফিয়াকে রাজনৈতিক প্রশ্ন করছে। হঠাৎ পাশ থেকে জাফর বললেন, আচ্ছা, আপনি মাওলানা ভাসানী সম্পর্কে কিছু বলুন তো। নাফিয়া বুঝতে পারছে না মাওলানা ভাসানীর সাথে ওর সেক্টরের কি সম্পর্ক। তবুও গুছিয়ে জবাবটা দিতেই সুনিতা বললেন, আমাদের কেন? আপনাকে চাকরিতে নেওয়া উচিত বলে আপনি মনে করেন? শ্বাস ফেলল নাফিয়া, কণ্ঠ শক্ত। আমি একজন নতুন আত্মপ্রয়ী জব ক্যান্ডিডেট হয়ে যদি আমার দৃষ্টিভঙ্গি বিচারের জবাব দিই, তবে বলবো আপনারা পরিশ্রমী কাউকে পাবেন, তাই আপনাদের আমাকে নিয়োগ দেওয়া উচিত। এ কথা প্রতিটি জব ক্যান্ডিডেটই বলবে আপনাদের। আর যদি আমি আমার সামনে বসে থাকা 4 জন অভিজ্ঞ সিনিয়র লোকেদের দৃষ্টিভঙ্গি বিচারের জবাব দিই, তাহলে আমি মনে করি আপনাদের আমাকে আরও কিছু প্রশ্ন করা উচিত, যাতে এই প্রশ্নের জবাব নিজেরাই পেয়ে যান, যাতে এই প্রশ্নের জবাবটা আমার কাছে জানতে চাইতে না হয়।
নাফিয়ার কথাতে একটু ভ্যাবাচাকা খেলো বাকি তিনজন। সানভীরের দৃষ্টি স্থির। ওই তিনজন সানভীরের দিকে তাকায়। ওদের অনুসরণ করে নাফিয়াও। সানভীর নড়ে চড়ে বসলো। গলা খাকারি দিতেই নাফিয়া বুঝলো এখন এই লোক তাকে কিছু প্রশ্ন করবে, কিন্তু কি করবে? আউট অফ দ্য সিলেবাস। গাছের পাতার রং কেন সবুজ হয়? লোকটার কঠিন মুখটা তাই বলছে। মনে হচ্ছে এখনই জিজ্ঞেস করবে বিগ ব্যাং তত্ত্ব কি এবং এটি কিভাবে মহাবিশ্ব সৃষ্টির ব্যাখ্যা করে, অথবা টেকনোলজির কুপ্রভাব থেকে তরুণ সমাজ বাঁচাতে সরকার কর্তৃক কী কী পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করেন। এই টাইপের কঠিন প্রশ্ন। ভাবতে ভাবতে নাফিয়ার দৃষ্টি চলে যাচ্ছে বারবার পানির গ্লাসের দিকে। সুনিতা বললেন, পানি খেতে পারেন চাইলে। নাফিয়া পানি খেয়ে নিল। এরপর বুক ভরে শ্বাস নিতেই সানভীর বলে উঠল, এটা একটা সমাজসেবামূলক প্রতিষ্ঠান, এর কাজ সম্পর্কে আগেই আপনি অবগত। তো আমার প্রশ্ন হচ্ছে, ধরুন একজন প্রতিনিধি হিসেবে আপনি ফিল্ডে গেলেন সদস্য সংগ্রহে, মহল্লায় ঘুরে খুঁজতে লাগলেন স্বামী প্রতিরক্ষা অসহায় নারী। হঠাৎ একজন মেয়েকে পেলেন যার স্বামী দুদিন আগে দ্বিতীয় বিয়ে করে তাকে কিক আউট করেছে। আপনি তখনও মেয়েটিকে কিভাবে কনভিন্স করবেন আমাদের এজেন্সির সদস্য হতে? তার একটা ডেমো দেখতে চাই আমরা। মানে আপনি তাকে কি বলবেন? দ্বিতীয় বিয়ে, কিক আউট। শব্দ চারটে শুনে শান্ত নাফিয়া ধমনী শিরা ফুটতে লাগলো, ফাটতে লাগলো। হাতের মুঠি শক্ত হয়ে এলো। ও বলল, সত্যি বলবো? হ্যাঁ, সেটাও তো জানতে চাইছি। আমি প্রথমে মেয়েটিকে একটু জড়িয়ে ধরে সান্ত্বনা দেব এবং নাকে কাদার বিপরীতে ওই অসভ্য লোকটাকে গালি দিতে শিখিয়ে দেব। প্রয়োজনে তার সাথে মিলে দলগতভাবে গালি দেব। তারপর বাকি কাজ। তারপর আমি তাকে আমাদের সেক্টরগুলো সম্পর্কে ধারণা দেব এবং আগেই সুযোগ সুবিধাগুলো বলে তার মনোযোগ আটকে রাখব। স্যার, আরও বিস্তারিত বলবো? সানভীর হা করে তাকিয়ে আছে। সে কল্পনা করছে তার এজেন্সির ঊর্ধ্বতন কর্মকর্তা নাফিয়া ইবনাত মহল্লায় ঘুরে এজেন্সির সদস্যদের নিয়ে গালিগালাজ করছে দুশ্চরিত্র স্বামীদের উঠোনে গিয়ে। খুবই ভয়ঙ্কর এক দৃশ্য। পরপর ঘোর কাটতে সানভীর গলা খাঁকারি দিল, নাফিয়া আক্তার। ইবানাত স্যার। ও হ্যাঁ, সরি নাফিয়া ইবনাত, আপনার ইন্টারভিউ নেওয়া হয়ে গিয়েছে, আপনি এখন আসতে পারেন। আমরা আপনাকে জানাবো। ধন্যবাদ। নাফিয়া ভীষণ অবাক, অস্ফুট বলল, জি, তবে আমার ইন্টারভিউ শেষ? সানভীর গম্ভীর গলায় বলে, আপনি চান আরও প্রশ্ন করি? আচ্ছা, আপনাদের জাতীয় ফুলের নাম জানেন তো? খুব সহজ নাকি তখন বলেছিলেন? নাফিয়া কপাল কুঁচকে ভাবল তখনকার ঘটনার জন্য সানভীর ওর সাথে ফাজলামি করছে। ও মাথা দৌড়ালো অস্বস্তিতে। সানভীর বলল, তাহলে বলুন, এটি কিসের প্রতীক? নাফিয়া দমল। এত সহজ ও কাছের প্রশ্ন মনে হচ্ছে, অথচ উত্তরটা ওর জানা নেই। শাপলা ফুল আবার কিসের প্রতীক? সানভীরের ঠোঁট সামান্য বাঁকা হলো। নাফিয়া ওতেই বুঝলো লোকটা খুব ডাউট, ঠিক ফাঁক বুঝে মাইন্ড গেম খেলে দিয়েছে। ও অস্ফুটে বলল, সরি স্যার, এই মুহূর্তে মনে পড়ছে না। সানভীর চওড়া হেসে বলল, শান্তি আর সরলতার প্রতীক। ইউ মে গো নাও। ধীরস্থির উঠল নাফিয়া। হাতে ফাইলটা তুলে সবাইকে আরেকবার সালাম দিয়ে বেরুলো। ও যেতে মিসেস সুনিতা সানভীরকে বলল, স্যার, সি ইজ কোয়াইট নার্ভাস, বাট চলবে, দেখে দেবো ওনাকে। আপনার রিলেটিভ বললেন। সানভীর এই কথা একটু আপত্তি দেখালো। নো, আমার রিলেটিভ নয়, সে নাফিয়া আক্তার, বলেই রেখে দিন। কি স্পেশালিটি পেলেন? উৎসুক জাফরের চোখ দুটো। সানভীর ভাবুক হয়ে বলতে লাগলো, মানুষের ভেতরে ঢুকে গিয়ে তাদের সাথে মিশতে পারার ক্ষমতা রাখেন। আর আমাদের কাজ যেহেতু মাটির সাথে প্রত্যন্ত অঞ্চলে, চটকদার ইংরেজি থেকে এমন সহজ ব্যাকক্লাব করতে পারাটা জরুরি, যেখানে অনুভূতি থাকতে হয় প্রবল। একে দেখলে মনে হয় বাড়ির খুব ঘনিষ্ঠ সদস্য, যার কাছে নিজের মন খারাপ নিয়ে বসলে মাথায় হাত বুলিয়ে চমৎকার ভাব কনসোয়াল করার ক্ষমতা রাখেন। বলতে বলতে সানভীর হাসলো, তার প্রাণোচ্ছল হাসি। বড় স্যার মাঝে মাঝে গম্ভীর গলায় এমনভাবে মস্করা করে ফেলে, পেট চেপে হাসতে হয় পাখিদের। এবারও সবাই এক দফা হেসে মাথা দোলালো। জি,
ওই ভদ্রমহিলার কাঁপা কাঁপা গলা আর থরথরিয়ে কাঁপাকাঁপিওয়ালা এনকাউন্টারে ওই লাইক ক্যান্ডিডেটদের থেকে ফার বেটার। সে তা আমাদের তরফ থেকেও তবে সিলেক্টেড স্যার, কংগ্রাচুলেশন টু হার। খুব অনাকাঙ্ক্ষিত অযাচিত একটি ঘটনা ঘটলো মূর্ছনার সাথে আজকের দিনে। ও ভারী লজ্জায় মুখ কোথায় লুকাবে সেটা বুঝে উঠতে পারছে না। এই সময়ে এভাবে ওই সুন্দর দেখতে লোকটির সামনে তার ইমেজটা ঠিক কি? সে একজন প্রেমিকার সাঙ্গপাঙ্গ? তা তো ওই ছেলেটা নিজেও নিজের বন্ধুর প্রেম পাহারা দিতে এলো বেকার ছোকরাদের মতো সেজেগুজে মাঞ্জা মেরে। তবে মূর্ছনা একবার তাকিয়ে আর চোখ তোলেনি। ওর রাগ লাগছিল জারার ওপর। ফাজিল মেয়েটির জন্য হয়েছে সব। ও বলবে না ওর প্রেমিকের বন্ধু আসবে সুরসুর করে? তবে মূর্ছনা আসতো না এখানে। শাওকি চুপচাপ। ভীষণ অবাক হয়েছে সে নিজেও। যখন থেকে মূর্ছনাকে দেখেছে একদম ভদ্র ছেলের মতো একপাশে গিয়ে বসে আছে চোখ নামিয়ে। যারা এসে ফিসফিসিয়ে মূর্ছনাকে বলল, আপু এখানে একটু বসবে, আমরা সামনে থেকে একটু ঘুরে আসি। দাঁতে দাঁত চাপলো মূর্ছনা। কেন, ঝোপঝাড়ে আছি নাকি ও পাশে? ফাজিল মেয়ে, বলেছিলে একটু দেখা করেই চলে যাবে। এখানে তো রীতিমতন তার বন্ধু আছে। এখন আমি সঙ্গের মতন এই ছেলের সামনে বসে থাকবো আর তোরা ঝোপে ঢুকবি? নির্লজ্জ। মূর্ছনার ধমকে ক্ষণে ক্ষণে কাঁপছে যারা, কণ্ঠে অনুনয়ের সুর। আপু লক্ষ্মীটি, একটু কনসিডার করো। এই শাওকি ভাইয়া না খুব চমৎকার একটি ছেলে। তুমি এখানে বসে থাকো, দেখবে তোমার দিকে ফিরেও তাকাবে না। আমি রূপমের সাথে একটু হেঁটে আসি। একটু পার্সোনাল কথা থাকে না বলো? আবার 2 বছর পরে দেখা হবে, প্লিজ। কত দূর যাবি? আরে এই কাছেই, ওপাশে ঝাউবনের চরে আবার লোক সমাগম আছে। ওখানে গেলে লিগের চ্যাংলা পোংলা ছেলেপান খুব বিরক্ত করে। একবার ধরলেই অবস্থা খারাপ করে দেবে। কেন, কি করে? ফাইল ধরে। কোথাও একটু ঘুরতে গিয়ে শান্তি নেই, ধরলেই বিয়ে পড়িয়ে দেয়। মূর্ছনা হেসে ফেলে। তো খারাপ কি? ছাত্রলীগের ছেলেপেলে মানে এই উদ্যোগটা কিন্তু চমৎকার। মোটেও না। এখন বিয়ে হয়ে গেলে ওর ফ্যামিলি ওকে কিক আউট করবে, সাথে আমাকেও। পরে রাস্তায় গিয়ে খেতে হবে। আর জানো, ধরলে ছেলেকে আটকে রেখে মেয়েটাকে আড়ালে নিয়ে খুব বাজে আচরণ করে। মূর্ছনার মুখটা হঠাৎ ফ্যাকাশে হলো। যারা বলল, আরে এত ভয় পেও না তো। এই শাওকি ভাইয়ের একটা ভাই আছে, তার নামে বরগুনা ছাত্রলীগ এখনো মুতে দেয়। একদম চাপ নিও না, ও কিচ্ছুটি হবে না। মূর্ছনা এক পলক শাওকির দিকে তাকালো, পরপর যারাকে বললে, আমি চিনি ভদ্রলোককে। সে আমার দিকে এমনিতেও তাকায় না, অমনিতেও তাকায় না। কালো হওয়ার একটা ফায়দা আছে, মুখের দিকে কেউ খুব একটা তাকায় না। জোর করে হাসছে মূর্ছনা। রূপম এসে লজ্জিত ভঙ্গিতে হাসলো। বিনয়ে গদগদ হয়ে মূর্ছনাকে বলল, নিন আপু, আপনি বসে বসে চিপস খান আর কোল্ড ড্রিঙ্কস খান। আর ও শাওকি, একদম ঘাবড়াবেন না। এই বরগুনাতে যদি 2টা ছেলে ভালো থাকে, সেটাও আর আমি। একদম নিশ্চিন্তে বসে বসে নদীর হাওয়া খান। আমি যারাকে নিয়ে একটু হেঁটে আসি। মূর্ছনা মাথা নেড়ে একটা পাথরের ব্লকের ওপর বসলো। এখানটা ফুরফুরে বাতাস থাকলেও রোদ বেশ। মূর্ছনা আর ঘাবড়ালো না, কারণ ও যে মানুষটার বিপরীতে বসে আছে সেই মানুষটা ফোনের মধ্যে ঝুঁকেছে। চারদিকের হুঁশ নেই তার। সৈকত থেকে একটু দূরে একটা ছাউনির নিচে ছায়ায় বসেছে। তবে মূর্ছনা তাকিয়ে আছে। লোকটা ভদ্রলোক। মূর্ছনা লোকটার ভদ্রলোকীপনার ফায়দা উঠাতে লাগলো তার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে। সুন্দর ছেলেদের দিকে তাকিয়ে থাকা যায়, লম্বা চওড়া ভদ্র ছেলেদের এভাবে দেখায় কোনো দোষ নেই। কিছুক্ষণ বেহায়া হওয়াই যায়। খানিক বাদে রোদের প্রখরতা মূর্ছনার গাল দুটোতে যন্ত্রণা ধরায়। ও 2 গালে হাত চেপে ধীর কদমে এগিয়ে যায় ছাউনির দিকে। শাওকি চোখ তোলে, একটা নির্মল হাসি দিয়ে উঠে দাঁড়িয়ে বলে, আপনি বসুন এখানেই, খুব রোদ বাইরে। আমি রাস্তায় উঠে হেঁটে আসি, বরং অস্তিত্বের কিছু নেই, আমি ভদ্রলোক। মূর্ছনা একপাশে সরে গিয়ে বসলো, আপত্তি জানালো বিনয়ী হয়ে। না না, আপনি বসুন না প্লিজ, আমার তো পরিচিত। এত সংকোচের কিছুই নেই, বরং আমার ভালোই লাগবে পরিচিত কেউ আমার পাশে থাকলে। ওরা আসতে সম্ভবত লেটেই করবে। আপনার বাইক নিয়ে গেছে যে। হ্যাঁ, ওরা বাইরে ঘুরবে ওদিকে।
স্বল্প আলাপ। মূর্ছনা পার্স থেকে ওর ফোন বের করে এবার নিজেই ব্যস্ত হলো ফোনে। কানে গুজলো ইয়ারফোন, কিন্তু ওর টের পায়নি শাওকে মুখে বললেও সত্যিকার অর্থে আর ভদ্রলোক হয়ে থাকেনি বাকিটা সময়। তিরছা চোখে ঠিকই দেখেছে মূর্ছনাকে আর ওর ঠোঁটে নিচের তিলটাকে। আচ্ছা, এই মেয়েটির থেকে ওর ফেসবুক আইডি চাইবে শাওকি? একদম ছ্যাবলা ভেবে নেবে তা শাওকি জানে, কিন্তু জানাশোনা করতে তো ছ্যাবলা ছেলেদেরই হতে হয়, এটাই নিয়ম। এই মেয়ে নিশ্চয় বলবে না এখন আপনার আইডিটা দেবেন, পরিচিত মানুষ লিস্টে রাখা উচিত। শাওকি চোখ নামালো। এই ছ্যাবলামি ওর দ্বারা কখনোই হবে না, এটা নিশ্চিত হয়ে দম ফেললো সে। শুধু এই ছ্যাবলামি নয়, শাওকি নিশ্চিত এই মেয়ের জন্য ওর মনের মধ্যে জড়ো হওয়া এই 1 ইঞ্চি সমান ভালো লাগে যদি কখনো ফুলে ফেপে রোমিওর ভালোবাসাও হয়ে যায়, তবুও যতক্ষণ না ওকে কেউ চেপে ধরে বিয়ে দেয় এই মেয়ের সাথে, ওর মুখ থেকে বের হবে না। আপনার আইডিটা একটু দেবেন, পরিচিত মানুষ লিস্টে থাকা ভালো। ও এতটাই অপদার্থ। এই দিক দিয়ে মেজ ভাইয়াকে ওর মাঝে মাঝে বীর শ্রেষ্ঠ উপাধিতে ভূষিত করতে ইচ্ছে করে। কি সুন্দর পছন্দের মেয়েটিকে খপ করে ধরে টুপ করে বিয়ে করে নিল, আর ও একটা মেয়ের আইডি চাইতে গিয়ে ঘাম ছোটাচ্ছে। ছ্যা। সাদকে দেখে মুমতাহিনা চোখ কপালে তুলে বললেন, সে কি, তোর সাথে না একজন গেস্ট আসার কথা, সে কোথায়? সাদ সামান্য হেসে বলল, তার আসলে মাথা ব্যথা করছে আপা। ইন্টারভিউ শেষ হয়ে গিয়ে কেএফসিতে গিয়ে ঢুকে বসে আছে। বরগুনা যেতে চাইছে এক্ষুনি। আমি সিমিনকে নিয়ে এলাম। মুমতাহিনা ফ্রিজ থেকে জুসের জার বের করতে লাগলেন নিজের হাতে। আচরণে সে ভীষণ অমায়িক আন্তরিক। সাদকে বলতে লাগলেন, কিছু খাবার প্যাক করছি, তবে বাসে উঠে খাস, তাকেও দিস। সিমিন ভাত খেয়ে যাক। ইস, মেহমানকে নিজের হাতে খাওয়াতে পারলাম না। উষা এসে সিমিনকে ভাত বেড়ে দিল। সাদ বসলো সোফাতে। মুমতাহিনা ওর সাথে আলাপ করতে বসলেন ওর সামনে। অসীম কাকা তোকে কিছু বলেছেন? তার সাথে আমার 2 দিন আগে কথা হয়েছিল। না তো, কোন ব্যাপারে? সানভীরের জন্য মেয়ে খুঁজছি আমরা, ভালো একটা মেয়ে চাই। ভাবছি বরগুনাতে কাউকে দেখব। ওখানকার মেয়েরা একটু সাদামাটা সংসারী মেন্টালিটির হয় নাকি। হঠাৎ সানভীর ভাইয়া হঠাৎ সংসার করতে মন চাইছে না কেন? সাদ হাসলো। ওই তোদের দেখে একটু লজ্জা হয়েছে সম্ভবত। আমরা কিন্তু সামনের 1 তারিখে বরগুনা যাব। শাহেদ আর তোর দুজনের বউদের দেখে আসব। কি এক কপাল, এত কাছে থেকেও কত দূরে আমরা। জীবনে এত আত্মকেন্দ্রিক হয়ে গেছি সবাই। সাদ শুকনো হেসে উঠে দাঁড়ালো। বাড়িতে মুমতাহিনা আর উষাই ছিল তখন। ওদের দুজনের কাছ থেকে বিদায় নিয়ে সিমিনকে নিয়ে সোজা চলে গেল সানভীর তালুকদারের অফিসের সামনের কেএফসিটাতে, যেখানে নাফিয়া অপেক্ষা করছে এতক্ষণ। একটা কর্নারের চেয়ার ঠেসে বসে আছে মেয়েটা, ক্লান্ত পরিশ্রান্ত ভঙ্গিতে। ওর সামনে ফারজানা বসে আছে, গালে হাত চেপে আহত গলায় বলছে, এত কিছু হয়ে গেল একটু জানতেও পারলাম না, তুই একা সবটা সামলেছিস। নাফিয়া শুকনো হেসে বলে, মানুষ মূলত একাই ফারজানা। ফারজানা ভীষণ রকমের মর্মাহত কাছের বান্ধবীর জীবনের এমন গল্পটি শুনে কিছুক্ষণ চুপ থেকে ভাষা হারিয়ে। কি বলে সান্ত্বনা দেওয়া যায়? আদৌ নাফিয়ার সান্ত্বনার প্রয়োজন আছে? না, ও সামনে বসে থাকা এই সরল গোছে দৃঢ় চিত্তের মেয়েটির কোনো সান্ত্বনার প্রয়োজন নেই, তবে সমর্থনের প্রয়োজন আছে হয়তো। ফারজানা শ্বাস টেনে মুখে হাসি ফুটিয়ে ধীরে ধীরে বলল, তুই অনেক শক্ত। আমাদের ফ্রেন্ড সার্কেলরা এসব জানতে পারলে কেউই বিশ্বাস করবে না। ভার্সিটিতে প্রথম দিনই র্যাগিং খেয়ে 7 দিন জ্বরে বিছানা নেওয়া মেয়েটা তুই। জীবনে একটা কাজের কাজ করে রেখেছিস। বিয়ের পর পড়াশোনাটা কমপ্লিট করে রেখে এখন কাজে দিচ্ছে। এ কথার জবাবে নাফিয়া হাসি ফিরিয়ে দিল। খানিক বাদে বলল, হয়তো কাজের কাজই করেছে, তবে আমার মনে হয় না আমি আন্ডার গ্র্যাজুয়েট থাকলে আমার জীবন দুর্দশায় ভরা থাকতো এই পরিস্থিতিতে। প্রয়োজনে এসএসসি সার্টিফিকেট নিয়ে পৌরসভায় চাকরি করতাম, তবু প্রতারক আমাকে বাঁধতে পারতো না ঠেকিয়ে। প্রয়োজনে বাড়ি বাড়ি গিয়ে ময়লার বিল তুলতাম মাসে মাসে, তবু প্রতারককে ক্ষমা করে তাকে আগলাতে পারতাম না। রেস্তোরাঁয় ঢোকার পথে ছোটখাটো একটা বিপত্তি ঘটল। শাহেদের গায়ে ধাক্কা লাগতে শটান দাঁড়িয়ে পড়ল সাদ। পুরো ঘটনাটাই চোখের পলকে ঘটেছে, কেউ পূর্বাভাস অবধি পায়নি, অথচ ওদের দৃষ্টি ছিল সম্মুখে। সাদ আর সিমিন থেমে গিয়ে নির্বাক হয়ে দেখতে লাগলো ভাইকে। শাহেদ এখানে এসেছিল কিছুক্ষণ আগেই পাশে পপুলারের ডাক্তার দেখাতে, এখানে ঢুকেছিল খাবার কিনতে।
শাহিদের মুখটা আগের থেকে একটু কালচে লাগছে। ইদানিং থেমে থেমে জ্বর আসে ওর। 7 মিনিট খানেক ভাইকে দেখে চোখ নামালো। অস্বস্তিতে পড়ে ঘাড় বাঁকিয়ে খুঁজতে লাগলো নাফিয়াকে। এখন এখানে একটা সিন ক্রিয়েট হলে সর্বনাশ। শাহিদ ভাই বোনকে দেখতে দেখতে হাসলো মলিন, বলল, এখানে কি কাজ? 7 কথা না বলে ভাইকে পাশ কাটিয়ে যেতে চাইলে শাহিদ ওর হাত টেনে ধরল, কাতর স্বরে বলল, ইন্টারভিউ দিতে এসেছিস কেন? চল বাসায়, ভাত খাবি গিয়ে। আমি চিকেন ফ্রাই নিয়েছি। আচ্ছা, চাইনিজ খাবি? 7 শক্ত হাতে ভাইয়ের থেকে নিজের হাত ছাড়িয়ে নিল। শাহিদ তখন সিমিনার হাত ধরল, সিমিনা হাত ছাড়িয়ে নিল নিজের। শাহিদ কাতর গলায় ডাকলো ওদের, বলল, চল প্লিজ। এখানে দাঁড়িয়ে সিন ক্রিয়েট করবেন না। আপনার নিজের মান সম্মানের বালাই নেই, আমারও নেই, কিন্তু সিমিনের কাছে। আবার কে কোথা থেকে ভিডিও করে ফেলে। আমাকে বেয়াদবি করতে বাধ্য করবেন না ভাইয়া। গায়ে জ্বর আপনার, বাসায় গিয়ে ওষুধ খান। 7 ধীরে ধীরে বলা কথাগুলো শাহিদকে থিতিয়ে দিল এক লহমায়। সহসা ভাইয়ের হাত ছেড়ে দিয়ে চুপ করে বেরিয়ে গেল রেস্তোরাঁর কাচের দরজা ঠেলে। মুখ চেপে তখন দেওয়ালের আড়ালে দাঁড়িয়ে থরথর করে কাঁপছিল নাফিয়া। ও ঘামছিল ভীষণ। ফারজানা ওকে ধরে বলল, চলে গেছে, রিল্যাক্স, এখন ঠিক হ। নাফিয়া ঠিক হতে পারছে না, খুব সম্ভবত প্যানিক অ্যাটাক। এ নিয়ে এখন নিয়মিত ঘুরছে ওর সাথে এসব। পিঠ দিয়ে কুলকুলিয়ে ঘাম ছুটছে, ওর দৃষ্টি ফ্যাকাশে। ও দেখবে না ওই মুখ এ জীবনে, একদমই দেখবে না। না মানে না। এই যে এত কাছ থেকে ওই প্রতারকের অসুস্থ গলা শুনছে, ও তবুও তাকাবে না, জানতে চাইবে না। সে কি তোমার যত্ন নেয় না, নাকি সম্পর্ক কেবল বিছানাতেই? স্বামী পালতে জানে না সে? ভাবি। 7 আর সিমিন ছুটতে ছুটতে এগিয়ে আসছে। শাহিদ চলে যাবার পরে ওরা তন্ন তন্ন করে খুঁজছিল নাফিয়াকে। এভাবে দেওয়ালের এপাশে লুকিয়ে থাকবে নাফিয়া, ওরা এটা ভাবেনি। নাফিয়ার অবস্থা বিশেষ ভালো ঠেকছে না। 7 কিছু না বলে ফারজানার দিকে তাকিয়ে সালাম দিল। ফারজানা বলল, আমার সাথে হঠাৎ দেখা, কিছুক্ষণ আলাপ করলাম, তারপর তোমার ভাইয়ের গলা পেয়ে ছুটতে ছুটতে এখানে এলো। ওর প্যানিক অ্যাটাক হয়েছে মেবি। 7 2 মিনিট কিছু ভাবলো, পরপর ফোনে ব্যস্ত আঙুল চালিয়ে সানভীরকে কল করে বলল, ভাইয়া, আমরা আপনার বাড়িতে যাচ্ছি। ও কি তোমার এখনো যাওনি? গেছিলাম, চলে এসেছি। কিন্তু আমার কাজিনের শরীরটা হঠাৎ খারাপ লাগছে, ভাবছি বিশ্রাম নেব ঘন্টাখানেক। হ্যাঁ, শিগগির যাও। এটা জানতেও কল করতে হয়? আর তোমরা আমাকে না জানিয়ে বেরোলে কেন বাড়ি থেকে? খুব খারাপ কথা এটা। 7, তোমার কাজিন বেশ ভালো ইন্টারভিউ দিয়েছে। আচ্ছা, ডাক্তারকে কল করে দেবো আমি? না না ভাইয়া, থ্যাঙ্কস। সে একটু বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবে। তোমরা যাও, আমি একটা মিটিং শেষ করে আসছি, একসাথে লাঞ্চ করব। তোমরা কি খাবে? আমি বাইরে থেকে আনবো? না ভাইয়া, কিছু লাগবে না আমার, যাচ্ছি, আপনি আসুন। কলকাতার সাথে সাথে 7 দেখতে পেল নাফিয়া দুর্বল গতিতে মাথা দোলাচ্ছে, বুঝিয়ে দিচ্ছে সে যাবে না কোথাও। 7 এবার ধমক দিল, একদম চুপ, যেখানে নিয়ে যাচ্ছি চুপচাপ যাবে। ছেলেগুলো বাঁধ রাস্তায় বাইক থামিয়ে দাঁড়িয়ে আছে মিনিট 20 যাবৎ। ওদের মধ্যে কয়েকজন ঢুলছিল নেশা করে, 2 পকেট ভর্তি ইয়াবার পাতা। বাকি সবার চৈতন্য ঠিকঠাক, দৃষ্টিতে ঈগল সমান ধার। সানগ্লাসের তলে লাল লাল চোখগুলো খুব একটা সুবিধার নয়। বরগুনার পায়রা নদীর পাশ ঘেঁষা এই গুলবুনিয়া চর এই শহরের সবচেয়ে প্রত্যন্ত অন্ধকার একটি জায়গা। সাংসদের অনুমতিতে একটা অস্থায়ী পর্যটন এরিয়া হলেও যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নেই। জমিগুলো এলাকাবাসীর অবৈধ দখলে। এলাকায় খুব একটা আর আগের মতো পর্যটক আসে না, তাই সুযোগে নিজেদের বাপের সম্পত্তি মনে করে যাচ্ছে, তাইভাবে ব্যবহার করে। এই যে ছেলেগুলো মফস্বলের মধ্যবিত্ত স্তরের অক্ষর জ্ঞান জানা বাপ মায়ের আশ্রয়ের তল হতে বেরিয়ে হঠাৎ নামধারী ক্ষমতাসীন দলের দুর্নীতিপরায়ণ নেতাকে ঈশ্বর জ্ঞান করতে শুরু করে দেয়। পা মাথা পুরোটাই বিকৃত ও অসংলগ্ন আচরণে ভরপুর, যাদের কাজই হলো প্রিয় নেতা ডাক দিলে সিঙ্গারা 7 আপের লোভে বাইক নিয়ে শহর দাপিয়ে গুন্ডামি করা এবং অবসরে এমন নিরিবিলি জায়গাগুলোকে বেছে নেয় নেশাজাতীয় দ্রব্য সেবনের জন্য। অবশ্যই এরা ভোল পাল্টাতে ওস্তাদ। এখান থেকে শহরে ঢুকলেই আচরণ পাল্টা এমন ভঙ্গি করবে যেন জনসভায় নিবেদিত প্রাণ। এই দলটির দলপতি অতি লম্বা একটি ছেলে, নাম নাহিদ, যুবলীগ সভাপতি মিনহাজের ডান হাত। আচরণে সেও নেতার থেকে কম কিছু নয়। বাইকে ঠ্যাস দিয়ে দাঁড়িয়ে আছে।
ওর দৃষ্টিপথে একজোড়া যুবক যুবতী, চেহারা পরিচিত, বরং একটু বেশি পরিচিত। শাওকি আর মূর্ছনাকে এই নিরিবিলিতে বসে থাকতে দেখে নাহিদ একটা পৈশাচিক হাসি দিল। ওর অন্যতম শাগরেদ শাওন সিগারেট ফুঁকতে ফুঁকতে বলে উঠল, সাদের ভাইটি কি কেলেঙ্কারি। নাহিদ হাসতে হাসতে বলে, আমি দেখি অন্য ব্যাপার। সাথের মেয়েটিকে চিনিস? এ ওই হসপিটালের ঘুকশিটা। মিনহাজ ভাইকে ধমকিয়েছিল যে। কি কপাল, যাবি একটু জিজ্ঞাসাবাদে? নাহিদ হাতে সিগারেটটা পায়ে পিষে নাক দিয়ে ধোঁয়া জড়িয়ে জবাব দিল, সেই সুযোগ ওকে দেবই না। চল একটু খেয়ে আসি। মানে এই নাহিদ, তোকে বারণ করছি ফালতু ঝামেলায় জড়াস না। এই শাওকিও কিন্তু সুবিধারটা। শাওনের নিষেধের বিপরীতে একদলা থুতু রাস্তায় ফেলে নাহিদ ঢাল বেয়ে নামছে। পকেট হাতড়াতে হাতড়াতে একটা প্যাকেট বের করে খুবই বিশ্রী একটা হাসি দিয়ে পেছনে তাকিয়ে হাত উঁচিয়ে ধরে বলছে, কিছু কলাপাতা কেটে নিয়ে আয়। আর ওই বরগুনার ছাপড়ি সাংবাদিকটা আছে না, সোহাগ গাজী, যে শুধু প্রবাসীর বউদের পরকীয়ার নিউজ করে বেড়ায়, তাকে একটু হোয়াটসঅ্যাপে নক দিয়ে বল একটা আর্টিকেল রেডি রাখতে। বরগুনায় পায়রা নদী সংলগ্ন গুলবুনিয়ারে চরে ঝোপের আড়ালে কলাপাতা বিছিয়ে অনৈতিক কাজ করতে গিয়ে ধরা পড়েছে নার্সিং স্টুডেন্ট ও স্থানীয় এক ছেলে। একদম ঝাক্কাস একটা ক্যাপশন। আরও মজা হবে, নাম তোরা। ছাদের আঙ্গুল চোষা ছাড়া অন্য উপায়ই রাখব না। হারামজাদা ভাইয়ের ভিডিও নিয়ে ব্ল্যাকমেল করে। আজ ওর ভাইয়ের ভিডিও বানিয়ে বাজারে ছেড়ে দেব, ঠিক ওর বড় ভাইটার মতো। সেই ভিডিও তো সাইবার হেল্প নিয়ে সরিয়েছিল। এটা সরাতে ওর বাপের হার্ট অ্যাটাক করিয়ে ছাড়ব। হারামজাদা ঘরে হারামজাদা। মমতাহিনা সদর দরজা খুলতে দেখলেন সাদা সিমেন্টের ঠিক পিছনে অসুস্থ মুখের ছিমছাম গড়নের একটি মেয়ে দাঁড়িয়ে আছে, মাথায় ঘোমটা সামলে, দৃষ্টিজোড়া সংকোচে নত। মেয়েটি ভীষণ রূপবতী। সাদ অল্প হেসে ইশারা করলো মমতাহিনাকে দরজা ছেড়ে দিতে। মমতাহিনা দরজা ছেড়ে দাঁড়াতেই নাফিয়া চোখ তুলে দেখল ভেতরে উৎসুক দৃষ্টি মেলে দাঁড়িয়ে আছে প্রায় কাছাকাছি দেখতে 5 জন ভদ্রমহিলা, বিভিন্ন বয়সী। ও আগেই অবগত সাদের কাছে এদের ব্যাপারে, তাই দেরি না করেই সবিনয়ে সালাম দিল অসুস্থ গলায়। সবাই সালাম নিয়ে সরল একপাশে। নাফিয়া সাদের পিছু পিছু অন্দরে পা রাখতে মমতাহিনা বলল, আগে কিছু খাবে নাকি বিশ্রাম নেবে? তোমাকে ভীষণ ক্লান্ত লাগছে, রুম দেখিয়ে দিই, ফ্রেশ হয়ে নাও। নাফিয়া মলিন হেসে ভদ্র মতন মাথা নাড়ায়। সাইমা ওকে নিচতলার একটা গেস্ট রুমে তালা খুলে দিল, বলল, সব কিছু ভিতরে রাখা আছে, তোয়ালে থেকে শুরু করে বাথটব, নতুন বাথরুম আছে। গোসল করতে চাইলে করে নিতে পারো, নাকি আমার এক সেট সালোয়ার দেব? তোমাকে দেখে মনে হচ্ছে তুমি আমার সাইজের। আচ্ছা। নাফিয়া ধন্যবাদ দিতে সাইমা হেসে চলে যায়। নাফিয়া ঘরে ঢুকে দরজা ভেজিয়ে চারিদিকে তাকায়। ফকফকে সাদা ইন্টেরিয়ার ডিজাইন, চারিদিকে কেমন শান্তি স্নিগ্ধ বাতাবরণ। নাফিয়ার হঠাৎ শরীর জুড়ে ঘুম নামতে চাইছে এই নিস্তব্ধতায়, নির্জনতায়। ও ওয়াশরুমে ঢুকে মুখে সাবান ঘষে ঘষে মুখটা ধুয়ে নিল। বুকে ধরফরানি তখন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। তোয়ালেতে মুখটা মুছে আর বাইরে বেরোলো না ও। সাদা রঙের নরম তুলতুলে গতিতে এলিয়ে দিল ক্লান্ত শরীর। তখন মিনিট খানেকও সময় নেয়নি ঘুম ওকে পেয়ে বসতে। সাদকে ঘিরে বসেছে ওরা 5 বোন। বাড়িতে একে একে ঢুকেছে সাইমা আর উষার স্বামী মোজাম্মেল আর রাকিবুল। সেদিকে ওদের খেয়াল নেই। ওরা ভারী উৎসুক হয়ে সাদকে প্রশ্ন করছে একের পর এক, এই মেয়ে তোর কেমন কাজিন? বললাম না আম্মুর দিকের। চাচি আম্মার কোন ভাইয়ের মেয়ে? তার কোনো ভাইজি নেই তো, সবাইকেই আমরা চিনি। ছোটবেলায় ফ্রক পরার বয়সে তালতলিতে অসীম কাকার শ্বশুরবাড়িতে কত গিয়েছি। সাদ শ্বাস ফেলে নিজের বলা মিথ্যাগুলো এক দফা ঝালিয়ে নিয়ে বলল, আম্মুর চাচাতো ভাইয়ের মামাতো ভাইয়ের ফুপাতো ভাইয়ের মেয়ে, তোমরা চিনবে না। এর পরিবারে কে কে আছে? বিয়ে তো হয়নি শুনলাম। কেউ নেই, এতিম, অসহায়, খুব স্ট্রাগল করে মানুষ হয়েছে। জীবনে বহু ঠোকর খেয়ে বড় হয়েছে, ভীষণ অসহায়। ও হ্যাঁ, দেখলেই মনে হয় ভীষণ অসহায়। কিছু মেয়েদের মুখ দেখলেই মনে হয় এ সাবানা, যারা সারাদিন আঁচল চেপে কাঁদে, ধুকে ধুকে মাথায় হাত বোলাতে ইচ্ছে করে। শিফা পাশ থেকে মস্করা করে বলল, ঠিক আছে, তাই সাবানার মতোই শাড়ি পরেছে। সাইমার কথা সাদ হেসে বলল,
এ মোটেও সাবানা নয়, তবে ভারী নরম মনের মেয়ে, নিখাত। আচ্ছা, ভাইয়া কখন আসবে? একটু কল করব নাকি? উষা নাফিয়ার ফাইলটা উল্টে পাল্টে দেখছে। হঠাৎ থেমে গিয়ে কণ্ঠে তীব্র কৌতূহল ঢেলে বলল, ও মা, এ দেখছি মহা ব্রিলিয়ান্ট। আমাদের পরিবারে সানবিয়া সাইমা ছাড়া এত ব্রিলিয়ান্ট আর কেউ নেই। মুমতাহিনা হঠাৎ করে বলে উঠলেন, যা গিয়ে তাকে ডেকে নিয়ে আয়, ভাত বাড়ছি আমি। সানবির আসার সময় হয়ে এলো, মেহমান নিয়ে একসাথে খেতে বসবো। শিফা এগিয়ে গিয়ে গেস্ট রুমের দরজা ঠেলে একটা সুন্দর দৃশ্য দেখল। নাফিয়া নামের মেয়েটি বিছানার এক কোণে গুটিসুটি মেরে ঘুমিয়ে আছে। মুখ ধোয়ার পরে গাল দুটো প্রাণবন্ত লাগছে। মুখে নেই এক ফোঁটা অকৃত্রিম প্রসাধনের আস্তরণ। শিফা কিছুক্ষণ চেয়ে থেকে ঘুরে এসে দরজায় দাঁড়িয়ে আঙুলের ইশারায় ডাকলো উষাকে। ভুরু ওচালো উষা, ফিসফিসিয়ে জানতে চাইল, কি হয়েছে? দেখে যাও একটু, একটা জিনিস দেখাতে চাই। উষার পিছু পিছু সাইমা আর মুমতাহিনা ঢুকলেন সেই ঘরে, দৃষ্টি জিজ্ঞাসা সূচক। গিয়ে বিছানায় ঘুমিয়ে থাকা নাফিয়াকে এক পলক দেখতেই শিফা গদগদ হয়ে বলল, এই মেয়েটার চুল আর নখ দেখো, হাতে পায়ের আঙুল দেখো। দেখলাম তো। মুমতাহিনা ভারী বিরক্ত গলায় বললেন, শিফার এই আচরণটা তার কাছে খুব অপছন্দের। কোনো মেয়ে পেলেই তাকে জাজ করতে লেগে পড়ে। এবার নিজেদের গেস্টকেও ছাড় দিচ্ছে না। শিফা বলতে লাগলো, ভীষণ নজর কাড়ে এই মেয়ে, বয়স আমার কাছাকাছি, ভাইয়ের সাথে মানায় বলো? শিফার এই কথাতে ওখানে উপস্থিত বাকি চারজনের মস্তিষ্ক সজাগ হয় সহসা। মুখ চোখের বিরক্তি সরে চোখগুলো বড় বড় হয় কৌতূহল ও আগ্রহে। মুমতাহিনা খানিকটা এগিয়ে যায়, নাফিয়াকে পা মাথা পরক করে শ্বাস ফেলে বলে, না, মানায় না, কেমন না কেমন মেয়ে। এটা না জানার আগ পর্যন্ত সানভীরের সাথে একে মানায় না। এত বড় মেয়ে প্রেমিক থাকতে পারে, সাদের সাথে কথা বলতে হবে। উষা আপত্তি দেখিয়ে বলল, উফ আপা, আজকাল এত বড় ক্যারিয়ারমুখী মেয়েদের প্রেমিক থাকে না। এ মেয়ের বয়স আছে, প্রেমিক থাকে ইন্টার পড়ুয়া নিব্বিদের। তুমি সাদের কাছ থেকে ভালো করে খোঁজ নিও তো। চাচি আমার আত্মীয় হলে এ মেয়ে ভালো। আর বলো এতিম, নিশ্চয় মেয়েটি ভালো হবে। সরি, ঘাটে ঘাটে ঠোকর খেয়ে বড় হওয়া মেয়েগুলো সচরাচর ভালো হয়, সংসারী গোছের হয়। এর শিক্ষাগত যোগ্যতা দেখেছ, পুরোই ভাইয়ার সমান সমান। আর এর রংটা দেখো, মাখন পুরো। ওরা বোন এসব কথা ফিসফিসিয়ে বলছিল, একদম নিজেরা একে অপরের কানে। নাফিয়ার ঘুম পাতলা এমনিতে, এসব কথা ওর কানে অবশ্য গেল না। ও শুধু শুনলো কয়েক জোড়া চুরির ঋণিঝিনি ছন্দ। হাই তুলে চোখ মেলতেই থমকালো নাফিয়া একসাথে 5 জোড়া চোখের উৎসুক দৃষ্টি দেখে। ভদ্র মহিলাগুলো একই রকমের চাউনিতে ওর দিকে তাকিয়ে আছে। ভারী অদ্ভুত। নাফিয়া এতটাই চমকেছে যে ও লাফিয়ে উঠে বসে বুকে থুথুরি দিয়ে গোল্লা গোল্লা চোখে মুখগুলো দেখছে। শ্বাস ফেলছে খুব সাবধানে, তবে বলছে না কিছু। নাফিয়াকে এভাবে চমকাতে দেখে মুমতাহিনা অস্বস্তিতে পড়ে যায়। নিজেদের গুটিয়ে নেয় 5 বোন। মুমতাহিনা ইতস্তত করেন, এ তোমাকেই ডাকতে আসছিলাম, ভাত খেতে এসো। বেশি ভয় ফেলে নাকি? এসো, একটু নুন খাবে। নাফিয়ার ভুরু কুঁচকে গেল সামান্য। সবাই মিলে এভাবে ডাকতে আসে? মনে হচ্ছিল যেন চিড়িয়াখানায় খাঁচার ভেতর ঘুমিয়ে থাকা অজগর সাপ দেখছে। মহিলাগুলোর চাউনি মোটেও স্বাভাবিক নয়। নাফিয়া কি এলিয়েন গোত্রের মেয়ে? তবে এভাবে দেখার কি আছে? ও শুকনো হেসে বলে, ভয় পাইনি। শাড়ির আঁচল টেনে মাথা ঢেকে নাফিয়া নামলো। তখন ওর পায়ের দিকে তাকিয়ে আছে উষা। আপাকে ফিসফিসিয়ে বলল, ছোটখাটো পা। দাদি কি বলতেন মনে আছে আপা? যে মাইয়ার পাও ছোট ওই মাইয়ার কদম খাটো, অর্থাৎ সে মেয়েগুলো স্বভাবত ভদ্র হয়। কুসংস্কার, পায়ের সাথে চরিত্রের কোনো সম্পর্ক নেই। আমাদের পা বড় ভাই বোনের, আমরা কি 12 ঘাটের জল গেলি? আরে জানি কুসংস্কার, তবু মেলাতে ভালো লাগে। এই মেয়ে খেতে বসলে ভাতের লোকমাটা দেখতে হবে। কেন? আরে দাদি বলতেন মনে নেই? ভাতের লোকমা দেখে মেয়ে বিচার করা উচিত। রাক্ষসে লোকমা হলে এই মেয়ে বাদ। এটা পুরো সংসার গিলে খায়।
নাফিয়া অস্বস্তিতে জড়সড় হয়। এত ফুসুর ফুসুর কথা কি বলছেন ওনারা? নাফিয়া শাহেদের এক্স এটা জেনে গিয়েছেন? জানলে জানুক, নাফিয়া এখান থেকে দ্রুত বেরোতে পারলেই বাঁচে। উঠে দাঁড়ানোর সাথে সাথে ওর আলগা খোপা খুলে চুল ছড়িয়েছে পিঠময়। শিফা একটু ঘেঁষে হাত বুলিয়ে উৎসুক গলায় বলে, মানে রিপোর্টিং করা। নাফিয়া বিরক্ত খুব, তবে ওর অভিব্যক্তি সহজ, মাথা নাড়ে। শিফা আরও বেশি গদগদ হয়ে যায়। নাফিয়ার হাত আগলে ধরে বলে, মাইন্ড করো না কেমন? আসলে অল্প বয়সে বিয়ে করে সংসার করে বাচ্চা জন্ম দিয়ে ফিগার চুল সব নষ্ট করেছে। সুন্দর চুল দেখলেই ধরতে ভাল লাগে। নাফিয়া এবার হাসলো। এতক্ষণে ওর এই ভদ্র মহিলাদের বেশ বাচ্চা বাচ্চা লাগছে। এরা মোটে গায়ে পড়া নয়, ঠিক নাফিয়ার মতো চটপটে। ও বলল, আচ্ছা ধরুন তবে। চলো খেয়ে নি, তারপর ধরবো। ঘর থেকে বেরিয়ে নাফিয়া চোখ ঘুরিয়ে ঘুরিয়ে গোটা বাড়ির সাজসজ্জা দেখতে লাগলো। শাহিদের কাছে এর আগে বহুবার শুনেছিল এই বাড়ির কথা, আজ দেখলো। নাফিয়ার বিয়ে 6 বছর হলেও ও খুব কম আত্মীয় স্বজনকে চিনত। খুব ঘর কোনো সাংসারিক গৃহবধূ ছিল কি না? মুমতাহিনার দৃষ্টি ঘুরে ফিরে এসে নাফিয়াতে স্থির হচ্ছে। মেয়েটা দু চোখ ভরা কৌতূহল নিয়ে নিচতলায় ঘুরছে একা একা। বাড়িটা চমৎকার। দেয়ালে দেয়ালে সিলিকন পেইন্ট, সাজসজ্জায় যোগ করেছে নতুন মাত্রা। ও ছুঁয়ে ছুঁয়ে দেখছে দেয়াল। মুমতাহিনা তাকিয়ে আছে, মাথার কাপড় খসে পড়ছে। মেয়েটা আবার টেনে তুলছে। অঙ্গভঙ্গিতে লজ্জাশীলতার ছাপ সুস্পষ্ট। মুমতাহিনা জহুরি চোখ। এই মেয়ের স্বভাবে ভালো, তিনি টের পাচ্ছেন বেশ। গুনে গুনে 44 বছর তো বাতাসে হয়নি তার। নাফিয়া এখনই খাবে না, ওর খিদে নেই। মুমতাহিনার একমাত্র মেয়ে রাইতা এসে বলল, আপনি ঘুরছেন? আমার মামার বাড়ির দোতলা আরও সুন্দর, মনে হবে কোনো বাগানে এসেছেন। যাবেন? শিমিন ঘুরছে দোতলায়। নাফিয়া সংকোচে মাথা নেড়ে বলল, না না, দোতলায় যাব না। সাইমা এসে বলল, আরে যাও না, দোতলায় একটা গেস্ট রুম আছে, প্রয়োজনে সেখানে রেস্ট নাও। এরপর শিমিনী নামলো, জোর করতে লাগলো নাফিয়াকে। বাইরে তখন গাড়ির হর্ন বেজে ওঠে। সদর দরজা খুলে দেয় সাদ। 2 হাতে 2 প্যাকেট খাবার নিয়ে বাড়িতে ঢুকে সানভীর শুরুতেই চমৎকার একটা হাসি দিল। পরপর সাদের দিকে তাকিয়ে মৃদু ধমক দিয়ে বলল, কত বড় সাহস তোমার! আমি বলার পরও আমাকে না জানিয়ে রওনা দিচ্ছিলে। তোমাদের জন্য আজ আপাকে দিয়ে রান্না করিয়েছি। গেস্ট কই তোমার? তার কি অবস্থা? বলতে বলতে সানভীরের উৎসুক চাউনি স্থির হলো হল রুমের এক কোণে। টিউলিপের ফুলদানির পাশে জড়সড় হয়ে দাঁড়িয়ে থাকা নাফিয়ার মুখে। নাফিয়া ততক্ষণে চোখ নামিয়েছে। মেঝেতে নিবদ্ধ ওর দৃষ্টি। সানভীর সাদকে বলল, সিরিয়াস কিছু চাও তো ডাক্তার? বেশ। হাতের বোঝাগুলো ডাইনিং এর ওপর রাখতে রাখতে উষাকে বলল, এগুলো গেস্টদের দিস, কিছু ডেজার্ট আইটেম। আজ মেনু কি? ব্যাপক। সব মনে করতে পারছি না, তুমি গোসল সেরে এসো, এলেই দেখতে পাবে। সানভীর দোতলার সিঁড়ির দিকে পা বাড়াতেই মুমতাহিনা বলে ওঠেন, তোর ক্যান্ডিডেট যে কেমন ইন্টারভিউ দিল তা তো জানালি না। তাকে কংগ্রাচুলেট করে দেব নাকি? সানভীর দাঁড়ালো, ঘাড় বাঁকিয়ে নতমস্তকে ঘুমটার নিচে সরল মুখটা দেখলো। সহজ গলায় বোনকে বলল, এটা তো অফিস নয় আমার। এই ব্যাপারে যে কোনো সিদ্ধান্ত অফিসে জানানো হবে। আমি অফিসের বাইরে কোনো কিছু করি না। কেমন গম্ভীর শোনালো সানভীরের গলা। নাফিয়ার মুখটা মলিন হলো ওতেই। চাকরিটা না পেয়ে ওর যে সর্বনাশ হয়ে যাবে এমনটা নয়, তবে জীবনের প্রথম ইন্টারভিউ হিসেবে একটু মন খারাপ হবে ব্যর্থ হলে। এই যা, লোকগুলো তাকে বাদ দিয়েছে। সানভীর দোতলা যাওয়ার পরে সাদকে জোর করে দোতলা ঘুরতে পাঠালেন মুমতাহিনা। সানভীর যখন এসেই গিয়েছে তখন না হয় একসাথে খেতে বসা যাবে। সাদ দোতলায় উঠতেই নাফিয়াও একটু ভরসা পেল। রায়তা সেমিনের সাথে ওকেও টানতে টানতে নিল দোতলায়। বয়স 17 হলেও ভীষণ বাচ্চা সুলভ মেয়েটি। ঠিক মা খালাদের মতো গায়ে পড়া আচরণ। এ বাড়িতে রায়তার থেকেও ছোট ছোট গোটা 10 বাচ্চা আছে। গোটা বাড়িতে হই হই রব তাদের কল্যাণে। নাফিয়া দোতলায় উঠে লিভিং রুমে ক্যারাম নিয়ে আনন্দ করতে থাকা বাচ্চাগুলোকে দেখতে লাগলো
উৎসুক নজরে। নাফিয়ার অবশ্য এখন খারাপ লাগছে না। এবারে তো পুরুষ লোক আছেন বেশ কজন যারা নিজেদের ঘরেই রয়েছেন, তাই নাফিয়া অহেতুক বিড়ম্বনায় পড়ছে না, বরং 5 বোনের সাথে যেচেই টুকটাক আলাপ করছে। যাদের আতিথেয়তা গ্রহণ করছে তাদের সাথে একটু মিশবে না? এইবারে দোতলার সেই বাগানে গিয়ে নাফিয়ার সমস্ত জড়তা এক লহমায় নাই হয়ে গেল। ওর মনে হচ্ছে ও দাঁড়িয়ে আছে ওদের সেই ক্যাম্পাসের বাগানে, যেখানে রাখা থাকতো সারি সারি গোলাপ টব। ও ছুটে গিয়ে রোজ উচ্ছ্বসিত কিশোরের মতো 2 হাত বুলিয়ে বলতো, আরে বাহ। এখনো বলল। দোতলায় একটা ছাদ বাগান রয়েছে, বাগানে রয়েছে সারি সারি ফুল, নানান রঙের, নানান পদের। সব থেকে মজার ব্যাপার হচ্ছে একপাশে একটা প্লাইউডের সাইনবোর্ডে বড় বড় গোটা অক্ষরে লেখা, ছুঁতে পারেন তবে যত্ন নিয়ে ছোঁয়ার অনুরোধ। নাফিয়া হাসলো কিছুক্ষণ। ও যত্ন নিয়ে ফুলগুলো ছুঁয়ে হঠাৎ করে একটা গোলাপের ঘাড় মোটকে ছিঁড়ে আনলো গোলাপটা। রায়তা গোল গোল চোখে চেয়ে আছে। নাফিয়া তৎক্ষণাৎ চুল খুলে গোলাপটা কানে গুজে ঘুরল আয়নায়। ছাদের এক প্রান্তে একটা দোলনার সাথে আয়না রয়েছে। ওর খুব বাজে স্বভাব এটা, ফুল পেলেই কানে গুজে দেওয়া। যেই বাজে স্বভাবটাকে ও বরাবর লাই দিয়ে এসেছে, কখনো শাসায়নি। সিমিন অদূর থেকে তৎক্ষণাৎ ছুটে এসে আতঙ্কিত গলায় ফিসফিসালো, আরে ভাবি, করছো কি? এগুলো শানবীর ভাইয়ার ফুল ছেঁড়া মানা। নাফিয়া এবার দমল। মুখের উজ্জ্বলতা মলিন হলো আরও একটি বিষয় টের পেয়ে। দোতলার ছাদের দরজার কাছে এসে দাঁড়িয়েছে লম্বা চওড়া মানব মূর্তি। গায়ের ব্লেজার খুলে নেভি রঙের একটা স্লিভলেস টি শার্ট গা গলিয়ে নিয়েছে, হাতে নিড়ানি আর কীটনাশকের স্প্রেটা। শানবীরের প্রাত্যহিক রুটিনের মধ্যে একটি কাজ হলো রোজ দুপুরবেলা ওয়ার্কআউট শেষে বাগান পরিচর্যা করে গোসলে ঢোকা। শানবীর তাকিয়ে আছে ড্যাব ড্যাব করে। চশমার নিচেও সহজ দুটো চোখ। এক ফাঁকে চশমাটা তর্জনে দিয়ে ঠেলেও নিল। এতক্ষণে ঘুমটা নিচের মুখটা পুরোটাই উন্মোচিত। এবার উন্মোচিত ওই রেশমি চুল আর কানে গোজা টকটকে গোলাপ। শানবীর একটা সরল সুন্দর স্নিগ্ধ ব্যাপারের সাক্ষী হয়েছে, এটাও ওর অবচেতন মন বুঝলো। ও বেশ বিব্রত হয়ে চোখ নামিয়ে ঘুরতে চায়। নাফিয়া তৎক্ষণাৎ টানে মাথায় ঘুমটা। ধীর গলায় থেমে থেমে বলে ওঠে, সরি, আসলে ফুল ছেঁড়ার অভ্যাস, সরি। শানবীর থেমে ঘুরল। আড়ষ্ট ভঙ্গিতে দাঁড়িয়ে থাকা মেয়েটির সংকোচে গুমট হওয়া নত মুখটা আরও কিছুক্ষণ দেখে বলল, ইটস ওকে। ইয়া, এমনিতেও ঝড়ে পচে শুকিয়ে যায় একটা সময়, নিয়মই এটা। ফোটা থেকে ঝরার এই মধ্যবর্তী সময়টিতে যদি একটু যত্ন আর গুরুত্ব পায় তবে সেটা ভালো। নিয়ে নিন আরও কিছু, আমি স্প্রে দেবার পরে নিতে পারবেন না আর। লোকগুলোকে দেখে মূর্ছনা প্রচণ্ড আতঙ্কিত হয়ে তড়াক করে লাফিয়ে উঠে দাঁড়ায়। শাওকির ভাবভঙ্গি অবশ্য সহজ। ও তখনই এই ছেলেগুলোকে চিনে ফেলেছে যখন এরা বাদ রাস্তার ওপর ভ্রুম ভ্রুম আওয়াজ তুলেছিল বাইকে, শাওকিদের দৃষ্টি আকর্ষণ করতে। চট করে একবার পাশে গুটিয়ে দাঁড়িয়ে থাকা মেয়েটিকে দেখল শাওকি। মূর্ছনার ভাষা গাঢ় চোখ দুটোতে কত শত উদ্বেগ এসে ভর করেছে তা শাওকি নিমেষে পড়ে ফেলল। নিঃশব্দে ফেলল শ্বাস। আর যাই হোক, মেয়েটা যেন কোনো কটু কথা না শোনে, সেটা শাওকি সহ্য করে স্থির হয়ে থাকতে পারবে না। ও খেপে গেলে এখানে বিরাট ঝামেলা হবে, কানে যাবে অসীমের, সে আরেক কেলেঙ্কারি হবে। তাই মেয়েটা যাতে কোনো বাজে কথা না শোনে। মেয়েটা স্নিগ্ধ, একদমই এলেবেলে মেয়ে নয়। আজ এখান থেকে সহি সালামতে বেরোতে পারলে মেয়েটার থেকে ওর আইডি চাইবে শাওকি, স্থির করে ফেলেছে সে। নাহিদও তার দলবল গিয়ে একদম মূর্ছনার সম্মুখে দাঁড়ালো শুরুতে। ওদের প্রত্যেকের ঠোঁটের কোণে অসহ্য বিভৎস হাসির ঝিলিক। মূর্ছনা স্বাভাবিক থাকতে চায় তবে পারে না, এলোমেলো দৃষ্টি ফেলে। হঠাৎ দেখলো ওকে এক প্রকার আড়াল করে ফেলেছে একটা লম্বা চওড়া পিঠ। মূর্ছনা নাকে খুব কড়া মেন পারফিউমের সুবাস পেল। জীবনেই প্রথম বুকটা হঠাৎ ছ্যাদ করে উঠল ওর অকারণে। কি সমস্যা? শাওকির গলা শান্ত তবে ভারী শক্ত। নাহিদ ওখানেই দাঁড়িয়ে পড়ল। ঠোঁটের সে বিভৎস হাসিটা বজায় থাকে। গম গম করে জবাব দেয়, এখানে কি চলছে? টুরিস্ট প্লেস, পাবলিক প্রপার্টি ঘুরছি এখানে। আপনাদের কাছে কৈফিয়ত দিতে হবে? লিভ আসে উলন। শাওকির জবাব শুনে ছেলেগুলো সহসা হেসে উঠল খ্যাক করে। মশিউর নামের একটি ছেলে হঠাৎ দলের মাঝখান থেকে মাথা বাড়িয়ে বলে, তোমাদের অ্যালোন ছাড়বো যাতে তোমাদের লতকালদকি করতে সুবিধা হয়, তাই না?
এহেন কথায় মূর্ছনার পায়ের তলার মাটি সরল নিমেষে। ও মুখ চেপে নিয়ে মৃদু আর্তনাদ করে উঠল। ছি। ওর সে কথায় জ্বলন উঠল শাওকি। সরল সুন্দর মুখটা লাল হলো রাগে। চকিত কলার চেপে ধরল ছেলেটি, খেকিয়ে উঠল। মুখ সামলে নয়তো একদম খারাপ হয়ে যাবে, মাইন্ড ইট। মূর্ছনার হাত পা অস্বাভাবিক মাত্রায় কাঁপছে, ঘামছেও পুরোপুরি বিশ্রীভাবে। সামনে চলছে তামাশা। ও নিজের ছটফটানি থামিয়ে পার্স হাতড়ে ফোনটা বের করে কোনো মতে জারার নাম্বারে ভুলভাল বানানে লিখল, এদিকে আসিস না, আমি কল করব পরে। সেন্ড বাটনে ক্লিক করার সাথে সাথে মূর্ছনা আঁতকে উঠল। আচমকা ওর হাতের ফোনটা ধরে টান মেরেছে শাওন। গম্ভীর গলায় বলছে, কাকে কি লিখছো আপু? এখানে অনৈতিক কাজ করছো তোমরা? এটা তো তোমার ইনস্টিটিউটের, জানাবো আমরা। আগে কান ধরো, বলো জীবনে এই কাজ করবে না, একদম বিয়ের পর করবে। বলো বলো। শাওকে সহ্য হচ্ছে না। ওর মন যাচ্ছে প্রত্যেকটাকে কাদার মধ্যে পুঁতে ফেলতে, কিন্তু তাতে লাভ নেই। উল্টো এদের আক্রোশ বাড়লে বিপদ মেয়েটির হবে। শাওকি এখানে একা। এদের মুখ দেখে মনে হচ্ছে না এরা স্বাভাবিক। মুখ থেকে বাজে গন্ধ আসছে, নেশা জাতীয় কিছু। ও নরম হতে চাইল। মশিউরের কলার ছেড়ে শাওনকে বলল, দেখুন, এখানে সবার ঘুরতে আসার অধিকার। ওর কথাটা পুরোপুরি শেষ হতে দিল না মূর্ছনা। ভয় সরিয়ে মেয়েটা এখন বেশ খ্যাপা। চেঁচিয়ে বলছে, কোনো প্রমাণ আছে আমরা অনৈতিক কাজ করছিলাম? যা তা একটা বললেই হলো। মূর্ছনার কথাটির বিপরীতে বদমাশগুলো হাসলো খানিকক্ষণ। পরপর মশিউর ঠাট্টা করে বলল, আমরা এতগুলো মানুষ স্পষ্ট দেখছিলাম তুমি ওর কুলে চেপে বসে, ওর হাত তোমার জামার ভেতর, ঠোঁট তোমার ঠোঁটে, তোমার হাত ওর মাথায়। চুপ করুন, অসভ্য অমানুষ কতগুলো, জানোয়ারের দল, চুপ করুন। মূর্ছনার পাতলা শরীরটা ভেঙে গুড়িয়ে যেতে চাইছে এখানে এই পাথুরে মাটির সাথে। ও কান চেপে ধরে চেঁচিয়েছে। শাওকে ভীষণ অসহায় মুখে দেখছে মেয়েটিকে। ও আবার মূর্ছনাকে আড়াল করে টান টান দাঁড়িয়ে শ্বাস ফেলে গভীর। নাহিদের চোখে চোখ রেখে বলে, কত লাগবে? 50। আর তোমার ওই গার্লফ্রেন্ডকে 5 মিনিট আড়ালে নিয়ে ঝোপের ভাই হিসেবে এসব কাজ করা ভালো নয়। শাওকি দাও দাও করে জ্বলতে শুরু করলো। ওর কান শুনছে। মেয়েটি ওর পেছনে দাঁড়িয়ে ফোঁপাচ্ছে ইতিমধ্যে। সেই ফোঁপানি তীরের ফলা হয়ে ওর মস্তিষ্কে আঘাত করছে। আজ অকারণে এই মেয়ে যতটুকু লাঞ্ছিত হচ্ছে, শাওকিও ততটুকু কাপুরুষ। ও হিসেব মেলাচ্ছে। নাহিদ আবার বলল, দিবা 50? আচ্ছা যাও, তোমার গার্লফ্রেন্ড লাগবে না 5 মিনিট। খাওয়া মাল পছন্দ না আমাদের, ইনটেক পছন্দ। বলতে না বলতে শাওকি ফাটলো ধুন্ধুমার লাভার অনুরূপ। ও আছড়ে পড়ল নাহিদের ওপর সর্বোচ্চ বিধ্বংসী তেজে। নাহিদ গগন বিদারী চিৎকার দিল, নাক চেপে পরক্ষণে। ভুসিটাও নাকে লেগেছে যে। শাওকি ফুটছে টকবক করে, মুখ থেকে বেরুচ্ছে অশ্রাব্য গালিগালাজ নাহিদকে উদ্দেশ্য করে। মূর্ছনা কান্না থামিয়ে কাঁপছে শাওকির খ্যাপাটে মুখশ্রী দেখে। মশিউর আর শাওন মিলে শাওকিকে ধরলো আটকে। নাহিদ নাকে টিস্যু চেপে ধরে পৈশাচিক তেজ নিয়ে গজগজ করছে। শালা খুব তেজ তাই না? একদম নাক কেটে দেব। দেখবি দেখবি এখন গ্রামবাসীকে ডাকবো। ওদের কিন্তু আমার রুটি বিস্কুট দিয়ে পুষি। ওরা আমাদের কুত্তা বললেই একদম কাজি নিয়ে দৌড়ে আসবে। আগে দুটোর মুখে আলকাতরা মাখবো, তারপর বিয়ে পড়িয়ে রোড শো করে বরগুনা প্রেস ক্লাবের সামনে সেরে আসবো। শাওকির খ্যাপাটে মুখটা হঠাৎ করেই রক্তশূন্য হলো নাহিদের কথায়। কিশোর গ্যাংয়ের বর্বরতার কথা ওর অজানা নয়। কত কত নিরপরাধ হয়েছে ভুক্তভোগী। আজ যেভাবে ওরা হলো, এখন ব্যাপারটা বিয়ে অবধি গড়ালে সর্বনাশ। এ জন্মে সর্বনাশের বাকি কিছু থাকবে না। তবে এই ভেবে শাওকি পুনরায় নরম হতে চাইল। ঘুরে এক পলক মূর্ছনার দিকে তাকিয়ে ঝুঁকে খুব নরম গলায় বলল, কাঁদবেন না। নিরপরাধ ব্যক্তিদের আল্লাহ অকারণে লাঞ্ছিত করেন না। ঠান্ডা থাকুন, এদের সামলাচ্ছি। মূর্ছনা ঠান্ডা হতে পারছে না। এই ধরনের বিভৎস হ্যারাসমেন্টের ঘটনার কথাও এতদিন নিউজে শুনে এসেছে। আজ প্রথমও নিজেই ফাঁসলো, একদম অকারণে। কী হবে এটা জানাজানি হলে? এখন যদি এরা ওর অসুস্থ বাবা মায়ের নাম্বার চায়, অথবা ওর রাক্ষস চাচা চাচির, জীবনটা নরক হয়ে যাবে। তবে মান সম্মান নিয়ে দাঁড়ানো যাবে না কারো সামনে। মূর্ছনা তবুও ছিটোফোঁটা পরিমাণ ভরসা পেয়ে চোখ মুছল। শাওকে ঘুরে নাহিদকে বলল, ভাই কেন অত গাজাচ্ছ? এসব তো হেনস্থা। আচ্ছা 50 চাই, একটু সময় দাও। টাকা তো মুখের কথা না, আমাদের যেতে দাও। উনি বোধ করি অসুস্থ হয়ে পড়েছে।
কে? এত কি করেছিস মেয়েটির সাথে যে সে অসুস্থ হয়ে পড়েছে? দলের মাঝখান থেকে এই কুৎসিত মন্তব্যটি করেছে মেহেদি নামের একটি ছেলে। চূড়ান্ত নেশা চলছিল স্প্রিংয়ের মতো। বাকিরা দাঁত বের করে হাসছে। বেগতিক দেখে ধমকালো শাওকি। আবার বাজে কথা, এবার কিন্তু আমি। তোমার ভাইকে কল করবে? করো করো, আমরাও বলবো। আর ভাই নির্জন এলাকায় মেয়ে এনে তার হৃৎপিণ্ড চেক করে হাত দিয়ে। কথাটি বলতে বলতে নাহিদ হাতে ফোন তুলে ভিডিও ক্যামেরা চালু করে শাওনকে কিছু একটা ইশারা করলো। শাওন মাথা নেড়ে নোমানের হাত থেকে কলাপাতাগুলো মাটিতে বিছিয়ে বলে, এখানে এই ঝোপের আড়ালে চাক্কুব চুক্কুব হচ্ছিল একজোড়া কবুতরের। দেখুন দর্শক, এরা কী সব করে বেড়াচ্ছে। ছ্যা ছ্যা ছ্যা, সমাজে অশালীনতা ছড়াচ্ছে এই শাওকি তালুকদার আর নার্সিংয়ের পড়ুয়া আপা, কী যেন নাম ভুলে গেছি। শাওন পৈশাচিকতায় মেতেছে ক্যামেরা অন করে। শাওকি মূর্ছনাকে একদম আড়াল করে দৃঢ় হয়ে দাঁড়িয়েছে। হাত দিয়ে খপ করে ধরার চেষ্টায় শাওনের ফোনটা। এক হাতে ঢেকেছে নিজের মুখ, আর মূর্ছনা এত বিভৎসতা সহ্য করতে না পেরে ডুকরে কেঁদে উঠল। কাঁদতে লাগলো শ্বাস বন্ধ করে। সবাই একসাথে খেতে বসেছে। বাড়ির জামাইগুলো অবশ্য আগেই খেয়ে বেরিয়েছে। সানভীর মেহমানদের সাথে খাচ্ছে এবং ওরা 5 বোনও। নাফিয়ার একটু অস্বস্তি লাগতে ঘুমটা টেনে চোখ ঢেকেছে প্রায়। সংকোচে খাবারটা চিবোতে পারছে না, উঠে যাবে কিনা ভাবছে। এরা ভাই বোনগুলো ফুরফুরে মেজাজে গল্প করছে খেতে খেতে। বিষয়টা নাফিয়ার জন্য অস্বস্তিকর বটে, কিন্তু কোন বাহানায় ওঠা যায় ও সেটাই ভাবছে। তার উপর এই ভদ্রমহিলাগুলো ডাব ডাব করে শুধু দেখেই চলেছে নাফিয়াকে। কি দেখছে সেটা ওনারাই ভালো জানে। ওর পাতে এর মাঝে একটা বড় রোস্ট পিস তুলে দিয়ে মমতাহিনা বলল, খাও, আমি রোস্ট খুব ভালো রাঁধি, রেটিং দাও খেয়ে। নাফিয়া গোল গোল চোখে পাতের দিকে তাকিয়ে আছে। পুরো এঁটো হয়ে গিয়েছে পিসটা ওর পাতে পড়ে। এখন এটা তুলে দিতেও পারছে না। এই খাবারের একটা দানাও নষ্ট করতে মন চায় না ওর। ভদ্রমহিলা একটু সময় অবধি দিলেন না বারণ করার। কি মুশকিল। পাশ থেকে তখন স্বাদ হালকা গলে সানভীরকে বলে উঠল, ভাইয়া নাকি বিয়ে করবেন? আচ্ছা, এই 1.5 বছর ধরে বিদেশে ঘোরাঘুরি করে লাভটা কি হয়েছে? আপারা বরগুনায় খুঁজছে মেয়ে। আচ্ছা, আপনার পছন্দের কেউ নেই? অথচ আপনাকে আমি অন্যরকম ভাবতাম। প্রেম নেই জীবনে? ইউ আর গুড ফর নাথিং। সানভীর স্বাদের কথায় হঠাৎ করেই পাতলা হেসে বলল, একটা কথা কি জানেন, এই বয়সের একটা ঝামেলা বুঝলে? আমি যে স্টেজে দাঁড়িয়ে আছি, এই স্টেজে চট করে কারো প্রেমে পড়া যায় না। এটা অসম্ভব। রূপকথার গল্পের মতো আমার কাছে লাগে। তাকিয়ে তাকিয়ে কারো প্রতি মুগ্ধতা জড়ো করা ছেলে মানুষই এক প্রকার, বা অমন অনুভূতি সাজিয়ে গুছিয়ে নিয়ে চাহিদার সাথে বোঝাপড়া করানোর সময়ও নয় এটা। এই বয়সটা determine that are all that is stage needs. একজন স্ত্রী, একটা সংসার, একটা গোছানো জীবন, একটু নিরিবিলি, একজন সঙ্গী এবং একটা, এটাই দ্যাট আর অল। এই বয়সটা না পুরুষের ডিটারমাইন্ড যে আসুক না কেন, একজন পার্টনার এলে তাকে সংসার রেখে নামিয়ে গুছিয়ে রান্নাবাটি খেলতে হবে। এই বয়সটাতে অহেতুক মেল ডিম্যান্ড এগুলো নেতেই আছে। এই বয়সটা বিদ্বেষ কেবল একটু সঙ্গ আর কারো থেকে 2 মিনিটের গৃহস্থালী সময়ের আপিত্তিস থাকে শুধু। একটু থেমে সানভীর এক টুকরো সালাদ মুখে পুরে হালকা গলায় বলে, অবশ্যই আপারা বেশি চাপ দিচ্ছে। আজ দুপুরে তো আশিস চাঁচুল কলে বললেন বরগুনা একটা মেয়ে আছে। আমি তখন অফিসে মিটিংয়ে, অগত্যা উঠে গিয়ে থেকে বিবরণ শুনতে হলো। নাফিয়া মাথা নিচু করে খাবার খুঁটে যাচ্ছে। স্বাদ হেসে বলে, বেশ, আব্বুকে বলে দেব, তারা নেই। তবে চুলগুলা সব পাকিয়ে না, আবার মাথার টাক পড়ে গেলে কিন্তু সর্বনাশ। স্বাদের কথায় একগাল হেসে সানভীর হাত দিল নিজের ট্রিম ছাড় দেওয়া চুলে, বলল, আরে এটা বন্ধু নিয়াজের খপ্পরে পড়ে সেবার ব্যাংক গিয়ে করিয়েছি, তারপর আর কল করিনি। কয়েক গোছা কাঁচা পাকা চুল নাকি ভীষণ স্টাইলিশ লুক এনে দেয়।
সাদ আর সিমিন হো হো করে হাসছে। ওদের সাথে গলা মিলিয়ে খ্যাক খ্যাক করছে রাইতা। সানভীর হঠাৎ প্রসঙ্গ পাল্টে বোনদের সাথে আলাপ জুড়ে দিল। এমনিতে 38-এর এই ভদ্রলোক ভীষণ চুপচাপ। পেশাগত জীবনের প্রভাব বিস্তারিতই রয়ে গিয়েছে জীবনে। তবে কদিনের জন্য বোনগুলো বেড়াতে এলে সমস্ত দিন আলাপ করতেই থাকে একটার পর একটা প্রসঙ্গ বানিয়ে। হচ্ছিল আজ অফিসের ইন্টারভিউ বোর্ডের আলাপ। নাফিয়া একটু মনোযোগী হয়ে যখন শুনছিল তখন সানভীর ডেকে উঠল। আপনার ইন্টারভিউ আসলেই চমৎকার হয়েছে নাফিয়া আক্তার। এই ব্যাপারে যদিও কোনো সিদ্ধান্ত আসেনি, তবে ম্যানেজমেন্ট ভীষণ পছন্দ করেছে আপনাকে। চাকরিটা না হলেও আপনার কনফিডেন্স করে একটু জানানো আমার উচিত বলে মনে হলো, এথিক্স ভেঙে অ্যাজ এ রিলেটিভ। নাফিয়া চোখ তুলল, শান্ত গলায় শুরুতেই বলল, ইটস ইবাদত স্যার। সানভীর বলল, ইউ সরি ইবনাত, আসলে আমার এক ফ্রেন্ড ছিল এই নামে, ও আবার ডাক্তার, তাই একটা মুখে এসে যায়। কিন্তু আমি আপনার স্যার নই, আপাতত আপনার হোস্ট শাহেদ কাজী নামে, মানে এক প্রকার আপনারও। তাই হেজিটেশন বাদ দিয়ে খান। আমি তালতলিতে বহুবার আপনাদের বাড়ির অতিথিয়তা নিয়েছি। আমাদের বাড়ি? নাফিয়া ভীষণ অবাক। সানভীর খেতে খেতে বলে, চাচি আমার বাড়িতে, সে হিসেবে আপনাদের। নাফিয়া শ্বাস ফেলে গরম চোখে তাকালো এক পলক সাদের দিকে। এত মিথ্যা বলার প্রয়োজন ছিল না। নাফিয়ার সাদের ডিভোর্সি ভাবে, এতে যদি দুনিয়া বাঁকা চোখে তাকায় তবে নাফিয়ার আপত্তি ছিল না কোনো। কিন্তু সাদের মনে কি চলছে কে জানে। বলল, নির্ঝঞ্ঝাট চাকরির কয়েকদিন কাটাও, এসব ঘাটলে তুমি ডিপ্রেস হবে বিভিন্ন সময়। কিন্তু সাদ কি জানে, ডিপ্রেসড হলেও ক্ষণিকের জাদুটোনা কাটিয়ে নাফিয়া দুর্গম পথ পাড়ি দেওয়া মুসাফির হতে জানে। মুমতাহিনা মাংস তুলে দিতে গেলেন এইবার। নাফিয়া এবার প্রতিবাদে সুরে বলল, আপা, আপনার আতিথেয়তায় আমি অভিভূত, কিন্তু আর না। অজ্ঞতা খাবারগুলো নষ্ট হবে। খাবার নষ্ট করা মোটেই ভালো নয়। আপনি চামচটা রেখে দিন, লাগলে আমি নিয়ে নেব। আলাপ থামিয়ে সানভীর এক পলক দেখলো নাফিয়াকে। আর ওরা 5 বোনও লাঞ্চ সেরে ডেজার্ট আইটেম খাচ্ছে ওরা সোফা ঠেসে বসে। খাওয়া শেষে নাফিয়া দাঁড়াতে চাইল না। এক ফাঁকে বিনয়ী সুরে সানভীরকে ধন্যবাদ জানাতেই সানভীর এক গাল অমায়িক হেসে বলে, ওকে, তবে টেনশনের কিছু নেই, আপনি যথেষ্ট যোগ্য। আপনার জার্নি সবসময় প্রান্তবর্ত হোক। নাফিয়া ঘাড় নেড়ে হেসে ঘুরল। লোকটাকে অফিসে যেরকম লেগেছে বাড়িতে মোটেই তেমন নন। ইনি ভীষণ আন্তরিক আসলেই। বাড়ির মেহমান সব সদর দরজার বাইরে পা রাখতেই সানভীর ঘড়ি দেখে দোতলার সিঁড়ির দিকে এগিয়ে গেল। পথের মাঝে 5 বোনকে পেয়ে হঠাৎ দাঁড়িয়ে পড়ে। এতক্ষণের সহজ হাসি হাসি আন্তরিক মুখটাকে এইবার প্রচণ্ড বিরক্ত ও রাগান্বিত লাগে। কিন্তু ওর রাগ ভেতরে, রাগ সহজে জিভের ডগায় আসে না সানভীরের। ও বরং শান্ত গলায় বলল, ইট ওয়াজ সো লেম। তোমাদের জন্য তিনি ঠিকঠাকভাবে খেতে পারছিলেন না। এভাবে তাকিয়ে খুঁটিয়ে কেন দেখছিলে বারবার? এটা কেমন আচরণ? তিনি গেস্ট ছিল আমাদের। মুমতাহিনা ভারী লজ্জিত হয়ে বলে, ভাই রাগিস না, সিফা বলছিল মেয়েটা ভদ্র আর তোর সাথে মানাবে। ডিসগাস্টিং। সানভীর বিরক্তি ঝেড়ে দোতলায় ওঠে মুমতাহিনাকে থামিয়ে। মুমতাহিনা শক্ত গলায় হঠাৎ চেঁচান, তো নিজে নিজে একটা পছন্দ করে উদ্ধার কর আমাদের আমাদের সবার কাছে তুইও ডিসকাস্টিং। সানভীর হাসে নিশ্চুপ। ওর পথ আগলে দাঁড়িয়েছে শিফার 6 বছর বয়সী ছেলে সিনান। মামার দিকে তার টুপিটা বাড়িয়ে দিয়ে আদর সরে বলে, মামা। সানভীর কোলে উঠিয়ে চুমু খায় বাচ্চাটাকে, বলে, নামাজ আবার আসরের ওয়াক্তারে বাবা। বাচ্চাগুলো ভারী আদুরে। প্রতিটি ভাগ্নে ভাগ্নি সানভীরের বড্ড আদরে। এরা বাড়িটা ফাঁকা করে ছুটি কাটিয়ে কাল চলে যাবে। পড়ে থাকবে সানভীর ওর বোরিং একটা লাইফ নিয়ে। এই মুহূর্তে একটা সংসারের যে কি প্রয়োজন ও হাড়ে হাড়ে টের পাচ্ছে। সানভীর ওর ড্রাইভারকে বলে রেখেছে ওদের 3 জনকে বাস স্ট্যান্ড ছেড়ে আসতে। গাড়িতে বসে ঘুম ঘুম ভাব এসে যাচ্ছিল নাফিয়ার। সাদ বলল, দেখলে ভাইয়া কত আন্তরিক মানুষ। চাকরিটা হলে সবসময় সব সুবিধা অসুবিধা তাকে নিঃসংকুচিত বলবে।
7 মাস তোমার ভালোই কাটবে। নাফিয়া মাথা দোলায়, আলতো তন্দ্রা দু চোখে। হঠাৎ ফোনটা বেজে উঠলে ওর সেই তন্দ্রা ভাঙে। কল করেছে ওর সেজো চাচাতো ভাইটির বউ। ভদ্রমহিলাকে নাফিয়া খুব একটা পছন্দ না করলেও অগত্যা কলটা রিসিভ করলো। তার ভাইটা ভালো, নাফিয়া কল না ধরলে তিনি কষ্ট পাবেন এই ভেবে। কিছুক্ষণ আলাপ করার পরে নাফিয়া আবার বুঝতে পারলো ওর এত উদার হওয়া মোটেই উচিত নয়। এখন থেকে ওকে রুক্ষ হতে হবে, নয়তো এই দুনিয়া ওকে লেজে গোবরে করে ছাড়বে, ঠিক এই মহিলার মতো কথা শুনিয়ে। এত সহজে দুম করে ডিভোর্স নিলি কেন? ডিভোর্স নেওয়া ভালো? ওই তো দেখা যায় জেদ করে ডিভোর্স নিয়ে আবার ঘুরে ফিরে সেই এক বিবাহিত পুরুষের সাথেই ফেসে যায়। হয় পরকীয়া নয় অন্য কিছু, এইসব হয় ডিভোর্স দিতে গতি। এমন উদাহরণ তো আশেপাশে কম নেই। তুই নিলি কেন ডিভোর্স? তোর শ্বশুরের এত সম্পত্তি ছিল, একটা বাচ্চা নিয়ে নিজের আখের গোছাতি। নাফিয়া কল কাটলো। ফোনটা পার্সে ঢোকানোর আগে নজরুল গীতি ছেড়ে দিল। তারপর দু চোখ বুজিয়ে এলিয়ে থাকলো সিটে। দরজা ঠেলার প্রকট ক্যারক্যারে আওয়াজেও অমৃতা চোখ মেলল না। শাহেদ খাবারের পার্সেল হাতে ভেতরে ঢুকে বুঝলো অমৃতা ঘুমিয়ে আছে। ইদানিং শরীরটা বিশেষ ভালো যাচ্ছে না মেয়েটির। ফার্স্ট টাইমিস্টারে একটু বেশি নেতিয়ে পড়েছে। তার উপর মেজাজ সারাদিন খিটখিটে থাকে। অহেতুক কারণে দিনে 10-12 বার শাহিদের সাথে তর্কাতর্কি করে আরেক রুমে গিয়ে কেঁদে শরীর খারাপ বানিয়ে না খেয়ে গোটা দিন কাটিয়ে দেয়। শাহিদ নিজে থেকে বহু চেষ্টা করেছে নিজের দহন নিজের মনের মধ্যে চেপে রেখে মানিয়ে গুছিয়ে চলতে, হচ্ছে না। শাহিদ জানে এই সমস্ত ব্যাপারটা অমৃতার থেকে সে 10 গুণ বেশি দোষী। নাফিয়া তো প্রায়শ্চিত্ত করার সুযোগই রাখেনি। শাহিদ নিজেকে দিনে 10-12 বার ভেঙে শাস্তি দেয় তাই। তবে চেষ্টা করে অমৃতাকে কোনো কথা না শোনাতে। এক বিশ্রী চোরাবালিতে পড়ে দিশেহারা শাহিদ। তার উপর অমৃতা জেদি আচরণ করছে সব সময়। অথচ ভার্সিটিতে মেয়েটা ভীষণ বুঝতার আর দৃঢ় ব্যক্তিত্বের ছিল। ভালোবাসা মানুষকে এভাবে বদলায় যেমন শাহিদকে বানিয়েছে নোংরা। না, ওর কোনো কাজের সাথে ভালোবাসা শব্দটা যায় না, ওটার অপমান করা হয়। তবে ভালো তো বেসেছিল নাফিয়া নামের একটি মেয়ে, যা শাহিদ টের পেয়ে আজ হাত কামড়ে কাঁধে রাতে আড়ালে। আচ্ছা, ওই নরম মেয়েটা হঠাৎ এত শক্ত কিভাবে হলো? অমৃতাকে ডাকলো শাহিদ ধিমি আওয়াজে। অমৃতা তন্দ্রাচ্ছন্ন ছিল। চোখ দুটো মেলে শাহিদকে দেখতে লাগলো। ফজরের সময় নামাজ নিয়ে এক দফা তর্ক লেগেছিল, সেই অভিমান এখনো মোছেনি ওর বুক থেকে। খাবার এনেছি, খেয়ে ভিটামিন খাও, বিকেলে পার্ক থেকে হাঁটিয়ে আনবো। অমৃতা চুপ করে হঠাৎ শাহিদের হাত ধরে অসুস্থ গলায় বলে, তুমি বহুদিন হলো আমাকে আদর করো না, কেন করো না? আমি তোমার বউ। শাহিদ নির্বাক চেয়ে দেখে খানিক সময়, পরপর শান্ত গলায় বলে, তুমি অসুস্থ অমৃতা, এখন এটা নিয়ে ইস্যু তৈরি করো না প্লিজ। ইদানিং শাহিদের সব কথা অমৃতার কাছে খোঁচার মতো শোনায়। এটাও লেগেছে। ও বলে, আমি সব কিছু নিয়ে ইস্যু ক্রিয়েট করি? মানে তুমি বলতে চাইছো আমাদের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আমার এই উৎকণ্ঠা অহেতুক? ভবিষ্যতে আবার কি হবে? এত উৎকণ্ঠার কি আছে? একসাথেই তো আছি আমরা। ওর বমি পাচ্ছে আবার কান্না চেপেছে। একসাথে থাকা মানে ওরা আসলেই একসাথে আছে? না। একটা বালিশে দুজন মাথা রেখে অমৃতা টের পাচ্ছে ওর জন্য উন্মাদ শাহিদ ওর থেকে যোজন যোজন দূরে সরে যাচ্ছে ক্রমশ। ও যেন শাহিদকে পেয়েও পেল না। ও যেন এত কিছু করে নিজেকে নিজেই ঠকালো ওর পেটের বাচ্চাটাকেও, যাকে বড় সাধ করে অমৃতা পেটে নিয়েছিল। যে জন্মে দেখবে তার বাবা কেবল তাকে দেখে অনুশোচনায় ভুগে নাফিয়া নামের একটি মেয়ের মুখ মনে করে। অমৃতা দেয়ালে পিঠ ঠেকিয়ে মুখ দিয়ে হাত চেপে নীরবে কাঁদছে। শাহিদ দরজা খুলতে বললেও খুলছে না। সাদের নাম্বারে বারবার কল করেও যখন পাচ্ছিল না শাওকি, তখন কল করলো নাফিয়াকে। এমনিতেও সাদের সাথে বিষয়টি শেয়ার করার মতো সাহস ওর নেই, একদমই নেই। মেজো ভাইও সবসময় বলে এসেছে, কখনো কোনো মেয়েলি ইস্যুতে জড়াবি না, খবরদার। কাউকে ভালো লাগলে এসে আমাকে জানাবি। ভাইয়াকে দিয়ে আব্বুকে ম্যানেজ করব। তবু এসব নয়, আব্বু পছন্দ করে না এসব। একেবারে বিয়ে করিয়ে দেব। শাওকি ভীষণ ঘাবড়েছে। মূর্ছনা এখন পাথরের মতো নির্জীব দাঁড়িয়ে আছে। নাহিদরা হাসছে, বলছে, কি কেউ কল ধরছে না? আর এই টাকাটা দিয়ে এখন কল কেটে গ্রামবাসীর ডাকার আগে তোমরাও এত গেজিও না। টাকা পয়সা তো ভালোই আছে ফ্যামিলির, 50,000 গায়ে লাগবে না। তখন নাফিয়া কলটা রিসিভ করে আস্তে ধীরে বলল, হ্যাঁ শাওকি বল।
আমরা বাকেরগঞ্জ পর্যন্ত এসেছি ভাই, কিছু বলবি? ভাবির গলা পেয়ে শাওকি থিতিয়ে গেল, আর কথা বেরোলো না ওর গলা দিয়ে। না কিছু না। বলে কল কেটে বুক ভরে শ্বাস নিয়ে কিছু একটা ভাবলো সে। পরপর ওর নজর চলে গেল নিজের হাতে। তৎক্ষণাৎ হাত ঘড়িটা খুলে নাহিদের দিকে চুপচাপ এগিয়ে দিয়ে বলল, সেকিব, পুরো 60,000 দিয়ে লাস্ট মান্থে নিয়েছি, এছাড়া আর কিছু নেই। নাহিদ চোখ বড় বড় করে ঘড়িটা দেখলো। বেশ নামি দামি একটা ব্র্যান্ড। ঠোঁটের কোণে বাঁকা হাসি ঝুলিয়ে বলল, বড় লোকের বেকার ছেলে, ওয়ালেটে ফাঁকা অথচ 60,000 টাকা দামের ঘড়ি ফুটায়। এটা আমার গত 1 বছরের ইনকাম, জমিয়ে কিনেছি ইডিয়ট। তোদের মতো অমানুষ চাঁদাবাজ নই আমি বেকার নই। শাওকি শক্ত গলায় বলে শাওনের হাত থেকে থাবা মেরে মূর্ছনার ফোনটা নিল। এরপর বলল, এখন ভিডিও দুটো ডিলিট কর, যদি মানুষের বাচ্চা হয়ে থাকিস কথা দিয়েছিস কিন্তু, নয়তো তোরা যাওরা। ওকে। শাওন কাঁধ ঝাঁকিয়ে নাহিদ আর তার ফোন থেকে ভিডিও মুছে শাওকিকে দেখালো। শাওকি থুতু ফেললো এক দফা চাপার আগে। মনে মনেও রয়ে গিয়েছে সব কটাকে দেখে নেবে একদম। বড় ভাইয়ার ভিডিওটা এরা নিয়েছিল সেটাও বোঝা হয়ে গেল। একবারে গলা চেপে ধরবে এদের। আপাতত মাথা ঠান্ডা রেখে সেফলি মেয়েটাকে এখান থেকে বের করাটাই জরুরি বেশি। বাকি ঝড় শাওকি সামলে নিতে পারবে। এক কোণে গুটিয়ে দাঁড়িয়ে থাকা মূর্ছনাকে বড় নরম গলায় শাওকি বলল, চলুন এখন। নাহিদ দামি ঘড়িটা হাতে পড়ে নিতে নিতে দাঁত বের করে বলল, আরে আপু দুলাভাই, আমরা বাইকে করে নামিয়ে দেব না হয়? এখন তো এই বাধা রাস্তায় একটা ভ্যানও পাবেন না। শাওকি খুব দমিয়ে রেখে তৎক্ষণাৎ মূর্ছনার কবজি চেপে ধরল আলতো হাতে। মেয়েটাকে টানতে টানতে নিয়ে উঠল বাদ রাস্তায়। যতক্ষণ পর্যন্ত জানোয়ারগুলোর খ্যাক খ্যাক হাসি বাতাসে না মিলিয়ে যাচ্ছিল ততক্ষণ হাঁটতে থাকলো ওরা। এরপর হঠাৎ মূর্ছনায় এক ঝটকায় নিজের হাত ছাড়িয়ে নিয়ে ঝরঝর করে কেঁদে উঠল। শাওকি থেমে দাঁড়িয়ে হতবিহ্বল হয়েছে। মূর্ছনা বলছে, এই 50,000-এর 25 তো আমার মাথায়, তাই না? আচ্ছা, আমি আপনাকে প্রতি মাসে 1,000 করে দেব। এই বেকুব জারার থেকে ভাগ তুলব এসবের, কমপক্ষে 10,000 তো তুলবই। শাওকি দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্রন্দনরত মেয়েটিকে দেখছে। কাঁদলে মেয়েদের একটু বেশি সুন্দর লাগে নাকি? একে তো লাগছে। ঘুরল শাওকি, কদম ফেলে বলল, বাকি 15,000 তবে 1 বছর 3 মাস ধরে দেবেন। আচ্ছা, আমার বিকাশ নাম্বার আছে তো আপনার কাছে, পাঠিয়ে দেবেন প্রতি মাসে। কথাটা নিছক মজা করে বলেছে শাওকি। খানিক বাদে পেছনে ফিরেও ধাক্কার মতো খেলো। দেখলো মেয়েটা অদূরে লুটিয়ে পড়ে আছে রাস্তায়। চারদিকে ঘন জঙ্গল আর শুনশান নীরবতা। শাওকি ছুটে গিয়ে ঝুঁকে বসলো, আতঙ্কিত গলায় বলল, মূর্ছনা, আপনি কি মূর্ছা গিয়েছেন? মূর্ছনা, আমি টাকা নেব না আপনার থেকে, ভয় পাবেন না। সেজন্য বুঝি মূর্ছনা গেলেন? ওটা মজা করেছি, প্লিজ উঠুন। আমি পারবো না আপনাকে এখন খুলে তুলতে, আমার লজ্জা লাগে, প্লিজ সেন্সে ফিরুন। শাওকি লজ্জা পাচ্ছে। একটা সাবালিকা সুগঠিত শরীরের মেয়েকে সিনেমা গল্পের হিরোদের মতো দুম করে কোলে তুলে নেওয়া মোটেও সহজ কোনো ব্যাপার না শাওকির কাছে। মেয়েলি ব্যাপারে ওর জীবনে অভিজ্ঞতা একদম শূন্য। ক্লাস 10-এ ক্লাসের মীরাকে খুব ভালো লাগতো। ইচ্ছা করতো তার গোলগাল হাত ধরে গোলাপ ধরিয়ে দিতে, একটা তীব্র ইচ্ছা করত। কিন্তু মীরাকে আমেরিকান সিটিজেনশিপ পাওয়া টাকলো একটা লোকের কাছে ওর বাবা বিয়ে দেওয়ার পরে শাওকি কখনো এমন ছোঁয়াছুঁই নিয়ে ভাবেনি। আর এই সত্যিটা শাওকি কসম কেটে বলতে পারবে। আজ এই মেয়ে কিন্তু ও পারছে না। ওর অবচেতন মন বলছিল, এটা সুযোগ নেওয়া হবে শাওকি। মেয়েটির হায়া লজ্জা আছে, সে অসুস্থ হলেও জ্ঞানে থাকলে নিশ্চয়ই তোকে পারমিশন দিত না। এত বেশি বুঝতে যাস না তুই। শাওকি বেশি না বুঝলেও সময় গড়াতেই দেখলো মূর্ছনার জ্ঞান ফেরার নাম নেই। মনে হচ্ছে দাঁত খিচিয়েছে। শাওকি নিজের সংকোচ নিজের ভেতর রেখে চোখ মুখ খিচিয়ে নিয়ে হাত বাড়ালো। সুন্দর শরীরটা দু হাতে আগলাতে তার ঘাম ছুটে যাচ্ছে। বিড়বিড় করে বলছে, সরি, বাট নট ফর সরি। খুব কাছে কোনো বাড়ি নেই। গুলবনিয়া ব্রিজ পেরিয়ে ব্রিজের গা ঘেঁষা একটা গাব বাগান আছে। এক ভদ্রমহিলা তালগাছের করাত দিয়ে উঠোন ছেঁচে গোলা বানাচ্ছিলেন। হাতে তার স্মার্টফোনও রয়েছে। একই সাথে প্রবাসী স্বামীর সাথে প্রেমালাপে ব্যস্ত। হঠাৎ পায়ের শব্দ পেয়ে ঘুরতেই শাওকিকে দেখে আঁতকে উঠল ভদ্রমহিলা। শাওকি কাঁচুমাচু হয়ে বিব্রত গলায় বলল, আন্টি, একটু হেল্প। আমার স্ত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে, আমরা এখানে ঘুরতে এসেছিলাম। মিথ্যেটা বলতে গিয়ে শাওকি দুবার ঢোক গিলল। গুলবনিয়া প্রেমী যুগলদের ঘোরার জায়গা।
এখানে ভাই বোন পরিচয় দিলে কেউ বিশ্বাস করতোই না, তাই মিথ্যা বলতে হলে অগত্যা। ভদ্রমহিলা ফোন কেটে হতভম্ব হয়ে কিছুক্ষণ চেয়ে রইলেন, পরপর হাত ধুয়ে সন্দেহী চোখে তাকিয়ে বললেন, সত্যিই স্বামী স্ত্রী? কি প্রমাণ? দেখো, মিথ্যে বলবে না খবরদার। এরকম করে বহুত অজাত আমাকে বোকা বানিয়ে আমার ঘরটাকে আবাসিক হোটেল বানিয়েছে। আমি স্বামীর কাছে গালি খেয়েছি প্রচুর। ভালোই ভালোই বলো, সত্যি বলছো তো? প্রমাণ কি? শাওকি ভদ্রমহিলাকে খুব ভয় পাচ্ছে। আশেপাশে তাকিয়ে পরিবেশ পর্যবেক্ষণ করে চোখ বুজে আবার বলে দিল, জি সত্যি বলছি, ও আসলে প্রেগনেন্ট আন্টি, তাই তো হঠাৎ অসুস্থ হলো। এখন একটু হেল্প করুন। বেচারি আমাকে বার্থডে ট্রিট দেবে, তাই পিকনিক করাতে এনেছিল নদীর পাড়ে। হঠাৎ বমি করে জ্ঞান হারালো। ভদ্রমহিলা ভীষণ সরল গোছে বিশ্বাস করে ফেলল। নিজেও নিঃসন্তান, তাই আবেগী হয়ে বলল, আহারে, এসো এসো। গর্ভবতী? এই সময় কেউ নদীর পাড়ে আসে? রাইনের নজর পড়ে, জানো না? তারপর কেন ভালো না? এসো, বারান্দায় শুয়ে দাও, আমি জমজমের পানি নিয়ে আসি। তুমি আয়তুল কুরসি পড়ো, ওর মুখে ফু দাও। শাওকি ভদ্রমহিলার নির্দেশনা মতো বারান্দার একটি চৌকিতে মূর্ছনাকে শোয়ালো। পাটাতন শক্ত, শুধু একটা পাতলা কাঁথা। মূর্ছনার মাথার পেছনে চুলের ক্লাচারটার জন্য ওর মাথা কাত হয়ে পড়ছিল বারবার। শাওকি ক্লাচারটা টেনে খুলে কোথায় রাখবে বুঝতে না পেরে নিজের শার্টের বুকের কাছের বোতামের জায়গাতে আটকে রাখলো। তখন বেশ কয়েক পলক দেখলো মূর্ছনার এলো চুলের মুখটা। ভদ্রমহিলা ঘরের ভেতর ঢুকতে ঢুকতে বললেন, গলা থেকে ওড়না সরাও, ফাঁস লেগে গেলে সে খেয়াল আছে? শাওকি শক্ত হয়ে বসে রইল। জমজমের পানি এনে মহিলা মূর্ছনা চোখে মুখে পানি ছিটিয়ে দিতে দিতে বলল, ফাঁস লেগে গেল, সে খেয়াল আছে? কি হলো, ওড়না সরাও। না থাক। আরে ফাঁস লাগবে তো আজও। আপনি সরান। বলতে বলতে শাওকি নজর সরায়। মহিলা মূর্ছনার ওড়না গলা থেকে সরালেও বুকের ওপর রাখে রাখে মাথায়। শাওকিকে বলে, নাও আয়তুল কুরসি বলে ফু দাও বারবার। খ্যান থাকলে কেটে যাবে। আমি সরিষার তেল আর রসুন গরম করে আনছি, এটা দিয়ে হাত পা মেসেজ দিলে খিস ছাড়ে। ভদ্রমহিলা গুরু গলায় আদেশ দিতেই শাওকি নড়ল। বেশি গাইগুই করলে ভদ্রমহিলা সন্দেহ করবে, তাই মূর্ছনার দিকে ঝুঁকে পড়তে লাগলো আয়াতুল কুরসি আর মুখে ছেটাতে লাগলো জমজমের পানি। ওর অবশ্য জিন ভূতে কিছুটা বিশ্বাস আছে, মহিলার কথা মোটেও অবান্তর নয়। নয়তো হঠাৎ সুস্থ সবল মেয়েটা ধাপ করে মিউট হয়ে যাবে কেন চার্জ শেষ হওয়া তোতা পাখির মতো? তীব্র বেগে ছিটকে আসা জমজমের পানির ঝাপটায় কাজ হলো। মূর্ছনার হাত পায়ের পেশি শিথিল হয়ে এলো। ও চোখ খুললো পিটপিট করে। তবে চোখ খুলেই আধো চেতন মেয়েটা দেখলো ওর মুখশ্রীতে ফু দিচ্ছে একটা সুন্দর ছেলে আর বিড়বিড় করে কি যেন বলছে। খুবই ভয়ঙ্কর একটি ঘটনা মূর্ছনার জীবনে এটি। ও পরিস্থিতি না বুঝে আঁতকে উঠল। শাওকে ফু থামিয়ে কিংকর্তব্য বিমূঢ়। পরপর সবেগে সরে এসে মাথা ঝাঁকিয়ে ভীত গলায় বলে, ফু দিচ্ছিলাম, বাজে কিছু নয় মূর্ছনা। ফু কেন দিচ্ছেন? মূর্ছনা উঠে বসে নিজের ওড়না সামলাতে ব্যস্ত। কণ্ঠ তার কাঁপছে এই অস্বস্তি আর গা ঘিনঘিনা ব্যাপারটাতে। শাওকে নিজের গালে আস্তে করে চাপড় মেরে সহজ হয়। হাফ ছেড়ে বলে, আয়াতুল কুরসি। মূর্ছনা পুরোপুরি বিভ্রান্ত, এলোমেলো দৃষ্টি ফেলে বলছে, আমি কোথায়? এটা কোথায়? এবারের ভদ্রমহিলা তখন এলেন। মূর্ছনা চৈতন্য ফিরেছে দেখে বললেন, ওহ, তুমি উঠেছো মা? আচ্ছা, পানি খাবে? মাথা নাড়ল মূর্ছনা। মহিলা গিয়ে এক গ্লাস পানি আনলেন। চিনি নুন দিয়ে গুলে মূর্ছনা ঢক ঢক করে গিলছে। ঠিক তখনই মহিলা বললেন, কয় মাস তোমার? আমার কয় মাস মানে? মানে কয় মাসের পেট? মূর্ছনা চূড়ান্ত রকমের অবাক হয়ে ঘুরল শাওকির দিকে। শাওকির চোখে মুখে ভয়, লজ্জিত হয়ে ইশারায় বোঝাতে চাইছে মূর্ছনাকে বিষয়টা। মূর্ছনা কিছুটা বুঝলো। ভীষণ রকমের হতবাক হয়ে অস্ফুট বলল, 3 মাসের পেট, কিন্তু বাচ্চার বাবাকে? ভদ্রমহিলা তাজ্জব হয়ে তাকিয়ে আছে। শাওকি তখন তরাক করে লাফিয়ে উঠে দাঁড়ালো। এই মেয়ে এখন তাকে ফাঁসিয়ে ছাড়বে। ধরা পড়ার ভয়ে গিয়ে চট করে মূর্ছনার দুগাল আগলে ধরে বলে, এই যান, আমি তোমার স্বামী শাওকি, চিনতে পারছো না? যান। মূর্ছনা জমে যাচ্ছে বরফের ন্যায়। ও লোকটার প্রতি অনুভূতি হারিয়েছে কিছু সময়ের জন্য। যান্ত্রিক গলায় বলল, চিনতে পেরেছি। তুমি প্লিজ আমাকে এখান থেকে বের করবে? আমার খুব রাগ হচ্ছে,
তার আগে গাল থেকে হাতটা সরাও প্লিজ। শাওকি আড়ষ্ট কদমে মূর্ছনার পেছন পেছন হাঁটছে। মূর্ছনা দুর্বল কদম এগোচ্ছে কম। দীর্ঘ সময় নীরবতায় কাটে। হঠাৎ শাওকি খুব সাহস করে বলে, মূর্ছনা, ওটা পরিস্থিতির জন্য করেছি আমি, বুঝবেন আশা করি। না আপনি রেগে আছেন। মূর্ছনা থামলো। ঘুরে শাওকির বিব্রত মুখটা দেখে জড়ানো গলায় বলে, আমি রেগে আছি এই শহরটার ওপরে। বরগুনা খুবই নোংরা একটা শহর, ব্যবস্থাপনা চরম মাত্রায় বিপর্যস্ত এবং মানুষের জন্য অনিরাপদ। আর এখানে মানুষগুলো একদম যেমন বনের তেমন গন্ধ গোকুল। শাওকি বড্ড মাইন্ড খেলো। হঠাৎ বলল, মানুষ বলতে? এ যাবৎকালে তাই দেখলাম। আর নদীর পাড়ে ওরা আমাকে ইনডাইরেক্টলি রেপ করার কথা বড্ড আয়েশ করে বলেছিল তখন। কি চমৎকার! অথচ আমি কাঁদলাম, শুধু পারলাম না বিচি বরাবর একটা লাথি মারতে। হতাশা মূর্ছনাকে গ্রাস করেছে পা মাথা। ওর কণ্ঠে তা প্রকাশিত। ও আরো দুর্বল হয়ে পড়তে চাইছে। শাওকি গাঢ় সুন্দর চোখ দুটো ফ্যালফ্যাল করে চেয়ে গিলছে মেয়েটিকে। বলল হঠাৎ, আমি ছিলাম তো, একটা আঙ্গুল লাগাতে হলে লাশ হতে হতো আমার হাতে। এ তো সস্তা নাকি? আমার ঘরে বোন আছে, ভাবি আছে, মা আছে। সহজ পুরুষের সহজ কথা। মূর্ছনা ঘুরে আবার হাঁটতে লাগলো। শাওকি এবার মূর্ছনার পাশাপাশি দাঁড়িয়ে বলল, বরগুনার সব পুরুষ কি যেমন বনের তেমন গন্ধ কুকুর? আপনি সবার পাদের গন্ধ নিয়েছেন, এমন একটা জাজমেন্টাল কথা বলে দিতে পারলেন। আমি আপনাদের সিলেট গিয়েছিলাম, ওখানকার ছেলেগুলোও কম খারাপ নয়, ওদের পাদেও গন্ধ, তারাও গন্ধ গোকুল। মূর্ছনা আর পারল না। 3.5 ঘন্টার গ্লানি কর্পূরের মতো উবে গিয়েছে ওর ঝরঝরে হাসির মূর্ছনায়। ও পেট চেপে কিছুক্ষণ হাসলো। তারপর হঠাৎ গম্ভীর হয়ে অবাকের সুরে বলে, এই আপনি জানলেন কিভাবে আমার বাড়ি সিলেটে? শাওকি একটু থতমত খেয়ে বলল, যারা ভাবি কোথায় কোথায় বলেছে। কখন? শাওকি প্রসঙ্গটা এড়াতে চাইছে। ও মূর্ছনা সম্পর্কে খোঁজ খবর নিয়েছে, এটা জানতে দেবে না সে। তাড়াহুড়ো করে বলল, চলেন, ওই সামনে একটা ব্যান দাঁড়িয়ে আছে মূর্ছনা, ওটাই গিয়ে উঠি। সন্ধ্যা নেমেছে, এখানে দাঁড়িয়ে পেঁচাল করতে থাকলে আবার গন্ধ গোকুল আসবে, এসে পাদের গন্ধ দিয়ে যাবে। আমি একা সিংহ, অন্ধকারে পাদের হাত থেকে আপনাকে বাঁচাতে পারবো না হয়তো। চলুন সটকে পড়ি। হাসতে হাসতে মূর্ছনা শাওকের পেছন পেছন গিয়ে বাঁশবনিয়ার অটো স্ট্যান্ড থেকে একটা ভ্যানে চেপে বসলো। শাওকের উপমের কলটা রিসিভ করে জানালো, আসছি। জি, ওনাকে একদম হসপিটালের সামনে নামিয়ে দেবে। না, যারা ভাবি টেনশন করতে বারণ করো, উনি ঠিক আছেন। তুই হসপিটালের সামনে বাইক রেখে চলে যা আমার। ভ্যান ভাঙা রাস্তায় দুলছে। মূর্ছনা গালে হাত চেপে দেখছে সুন্দর পুরুষটাকে। চারপাশে অন্ধকার। মাঝে মাঝে চায়ের দোকানের আলোতে শাওকের সুদর্শন মুখাবয়ব দেখছে। আজ সারাদিন পরে মূর্ছনা টের পাচ্ছে ও কিছু দারুণ সময় কাটাচ্ছে এখন। এটা ওর জীবনে প্রথম। এই যে পুরুষটা, এর পারফিউমের ঘ্রাণ এত সুন্দর কেন? আর এর বারবার মূর্ছনার থেকে দূরে সরে বসার ধরনটাও এত সুন্দর কেন? ওর গায়ের সাথে গা ঘেঁষিয়ে বসলে মূর্ছনারা এখন 7 দিনে ওকে বকার, কিন্তু লোকটা চেষ্টা চালাচ্ছে দূরত্ব বজায় রাখতে। এটা এত সুন্দর কেন? মূর্ছনা মন খারাপ করলো। ও অনেক সুন্দর একটা মেয়ে হলে এই ছেলেটার কাছে ইনিয়ে বিনিয়ে হলেও তার নাম্বার চাইতো। ঠিক হসপিটালের সামনে দাঁড়িয়ে ছটফট করছিল যারা। মূর্ছনাকে পেয়ে জড়িয়ে ধরে কাঁদলো খুব। শাওকি তাড়া লাগিয়ে বলল, আগে ভেতরে যান, তারপর কান্নাকাটি। আমি ফেসে যাব না তো, এই জীবনে আনা কান ধরেছি বাপু। মূর্ছনা শান্ত গলায় বলল, আপনিও সেফলি যাবেন প্লিজ। তারা আপনার ভাইয়ের শত্রু, আন্দাজ করলাম। ওনার সাথে বিষয়টা আলাপ করবেন প্লিজ কিন্তু। আর আমি টাকা দেব আপনাকে, মাসখানেক সময় দিন। শাওকি কথা না বাড়িয়ে বাইকে চাপলো নিজের। একটানে চলে গেল বাড়িতে। সারাদিনের ঝক্কিতে খিদে পেয়েছিল বেশ। বসার ঘরে ঢুকে চেঁচাতে লাগলো, ভাবি এলে, আম্মু কই? ভেতরের ঘর থেকে বেরোলো শাহনাজ। তার পিছু পিছু সাদ, নাফিয়া আর শিমিন, নিশা। সবার মুখ থমথমে। সবশেষে বেরোলেন অসীম তালুকদার। শাওকির হা করে রাখা মুখটা কিছুক্ষণ দেখে ওর পা থেকে মাথা দেখলো। দেখতে দেখতে চোখ থামালো শাওকির বুকের কাছে। মূর্ছনা চুলের ক্লাচার ওর বুকে তখনও। শাওকি বাবার থমথমে দৃষ্টি অনুসরণ করে নিজেকে দেখতেই ধমকালো। পরপর দ্রুত গতিতে ক্লাচারটা টেনে খুলে ফেলে দিয়ে ইতস্তত করলো, ইয়ে মানে রাস্তায় পড়েছিল আব্বু, সিমিনের জন্য এনে।
শাওকে কথাটা শেষ করতে পারল না। একটা বিকট শব্দে অসীমের 5 আঙুল ওর শক্ত গালে কোনো প্রভাব না ফেললেও ও ভীষণ মর্মাহত। সাদ এসে বাবাকে না সরিয়ে নিলে ও আরেকটা চড় খেত। শাওকি গালে হাত চাপলো, অস্ফুটে বলল, করেছি কি? নাফিয়া কাকে রেখে কাকে বোঝাবে বুঝতে পারছে না। ঠান্ডা গলায় জবাব দিল, যুবলীগের সাংগঠনিক সম্পাদক আব্বাকে একটা ভিডিও দিয়েছে। আশা করি বলতে হবে না কিসের ভিডিও। তুই সহজ করে ব্যাখ্যা দিয়ে ঘরে যা, আব্বাকে আমরা সামলে নেব। কি সামলাবি? কি সামলাবি আমাকে? এই আমি ঘাসে মুখ দিয়ে চলি, যা বুঝাবি তাই বুঝবো? ছ্যা, আমার কি কপাল! জুতো মারি আমার কপালে, ছ্যা ছ্যা ছ্যা। অসীম চেঁচিয়ে উঠল নাফিয়ার ওপর, গলা ফাটিয়ে চেঁচালো। নাফিয়া আর শাহনাজ এসে বোঝাতে লাগলো তাকে। সাদ বাবাকে টেনে জোর করে বসানোর চেষ্টা করে বলল, আব্বু ওরা আমার শত্রু, আমার সাথে শত্রুতা করেও তো এসব করতে পারে, তাই না? তোমার সাথে শত্রুতা করে একটা আস্ত মেয়ে নিয়ে গুলগুনিয়ার ঝোপে বসিয়ে দেবে তোমার ভাইয়ার পাশে, আর তোমার দুধু ভাতু ভাই কিচ্ছুটি জানে না, এমনটা বলতে চাইছো? শাওকে গালে হাত চেপে তাকিয়েই আছে। নিশা এক গ্লাস পানি নিয়ে এসে খুব ভয়ে ভয়ে শ্বশুরকে দিয়ে খুব ভয়ে ভয়ে বলল, বাবা, বেয়াদবি নেবেন না, আমার ক্লাসের অপর্ণার সাথেও এমনটা হয়েছে। গ্রামবাসী বড্ড উগ্র, ওরা দোষী বানাতে খুব বাজে বাজে প্রমাণ খাড়া করেছিল। অসীম এসব কথা ভুলতে পারলেন না। তার রাগ শাওকি মেয়েদের সাথে গেলই বা কেন, গজরাচ্ছে সে। হঠাৎ শাওকে শ্বাস নেয় বুক ভরে, শান্ত গলায় বাবাকে বলে, আপনার সমস্যা কি জানেন আব্বু? আপনি কোনো কিছু বুঝতে বিন্দুমাত্র আগ্রহী নন। আপনার চোখে আমরা সবাই ত্রুটিপূর্ণ, তাই ভুলভাল করতেই থাকবো, এটাই ভাবেন। একটা কথা বলার আগে ভাবেন না আমাদের মনেও কষ্ট হতে পারে। আমি মেয়ে নিয়ে ফুর্তি করতে যাব, সত্যি এটা ভাবলেন? অসীম জবাব দিলেন না। মেঝেতে পড়ে থাকা মেয়েদের চুলের ক্লাচারটার দিকে চেয়ে রইলেন। শাওকি বাবাকে আর ওই ক্লাচারটার প্রেক্ষাপট ব্যাখ্যা করলো না। ও চুপচাপ ঘর থেকে বেরিয়ে গেল। সাদ পিছু পিছু এলো, ওর হাত টেনে ধমক দিল, থামবি? আমরা ছিলাম তো তোর পাশে। শাওকি চাপার আগে ভাইয়ের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে শান্ত গলায় বলল, আমার পাশে না থেকে ওনার পাশে থাকো, আমি ফুর্তি করতে যাচ্ছি আবার। চর খাবি শাওকি, ভেতরে আয়। শাওকি এলো না। দুগাল ভরে অভিমান নিয়ে বাইক স্টার্ট করলো, ছুটলো বরাবর, উদ্দেশ্যহীন সে। শ্বাস ফেলে ঘরে গিয়ে বাবাকে বলল, ওর রাগ কিন্তু অযৌক্তিক নয় আব্বু, আপনিও বিষয়টা হয়তো ধরতে পেরেছেন। আমার ভাই এমন নয়, রাগ কমুক, একটু পরে ধরে আনলে দুটো বুঝের কথা বলিয়েন। অসীম সাদের এসব কথায় গা করছে না। সে মেঝে থেকে চুলের ক্লাচারটা তুলে শ্বাস ফেলে বলে, এমনটাই বলতে চাইছো? এই মেয়েটির পরিবারের সাথে আমার যোগাযোগ করিয়ে দেওয়ার ব্যবস্থা করো আজকের মধ্যেই। আজ বরগুনার শিমুলতলার রাস্তাটা শুনশান। শাওকি এসে থেকে টের পাচ্ছে। পরপর 4টে সিগারেট শেষ করেছে এসে থেকে। থাপড়ে থাপড়ে মশা মেরেছে শয়ে শয়ে। সার্কিট হাউস মাঠে গান বাজছে বক্সে, ডিফারেন্ট টাচের দৃষ্টি প্রদীপ গানটি। বাড়িতে যাওয়ার টান নেই ওর মাঝে। বুকের ভেতরটা কেমন অস্থির লাগছে। ওর অস্থিরতা সহস্রগুণ বাড়িয়ে দিয়ে ওর কাছে এলো জারার ফোন। মেজাজ গরম নিয়ে শাওকি কলটা ধরতে ওপাশে জারা ভেঙে পড়ল কান্নায়। শাওকি ভাইয়া, জানেন সর্বনাশ হয়েছে। বলো, জানতে চাচ্ছি। নিস্তেজ স্বর শাওকির। ওই গুলবুনিয়ার ভিডিওটা ওই বদমাশগুলো ডিলিট করেইনি আসলে, চিটিং করে রেখে দিয়ে নাহিদ নামের শুয়োরটা বড় ম্যামকে পাঠিয়েছে। বড় ম্যাম তো রেগে উন্মাদ, আমাকে আর মূর্ছনা আপুকে বের করে দেওয়া হবে হোস্টেল থেকে। পুরো ইনস্টিটিউটে তো ছিছি পড়ে গিয়েছে। আর এখানে একটা ক্যারেক্টারলেস ডাক্তার আছে বুঝলেন, সে আপুকে তার কেবিনে ডেকে কি বলেছে জানি না। আপু এসে থেকে ঘরের দরজা বন্ধ করে কাঁদছে। শাওকি বাকহারা হয়ে রইল কিছুক্ষণ, পরপর অস্ফুটে বলছে, উনি এখন কি করছেন? চিচি পড়েছে মানে? কাঁদছে। হোস্টেলের বড় আপুরা অবধি খেপে গিয়েছে। আমি তো চর খেয়েছি, ছি ছি পড়েছে মানে বোঝেন না। সবাই ভাবছে আপু আসলে এমন কিছু করে এসেছে। শাওকি কল কাটলো আচমকা, থ হয়ে দাঁড়িয়ে রইল আরো কিছু সময়। এমন সময় হাঁপাতে হাঁপাতে রূপম এলো, বলল, ও ভাই, সাত কল করেছে আমাকে বারবার, চলো তোকে বাড়ি দিয়ে আসি। শাওকি জবাব না দিয়ে বাইকে চাপলো তড়িৎ। রূপম ওর পেছনে চেপে বসলো। কোথায় যাবি?
এই প্রশ্নে শাওকে নিরুত্তর। বাইক গিয়ে থামলো একদম নার্সিং ইনস্টিটিউটের হোস্টেলের পেছনের গেটে। বাইক থেকে নেমেই ও ফোন ঘেটে বিকাশ অ্যাপ থেকে মূর্ছনার নাম্বারটা বের করে কল করলো শুরুতে। মূর্ছনা ততক্ষণে কাঁদতে কাঁদতে নেতিয়ে পড়েছে। অচেনা নাম্বার দেখে রিসিভ করতে চাইল না শুরুতে, তারপর কি মনে করে করলো, ফোনটা কানে চেপে ধরে ধরা গলায় বলল, কি? আপনাদের হোস্টেলের পেছনের গেটে দাঁড়িয়ে আছি, একটু ম্যানেজ করে আসবেন? মূর্ছনা ভারী অবাক, পরপর নিজেকে সামনে নিয়ে শক্ত গলায় বলল, না, কে? আপনি যান। আবার কান্না পাচ্ছে মূর্ছনার। কাল ইনস্টিটিউটে মিটিং হবে আজকের বিষয়টা নিয়ে। সে উৎকণ্ঠায় হাত পা এখনই ঠান্ডা হচ্ছে। শাওকি বলল, মূর্ছনা, আপনি না এলে আমি কিন্তু সরাসরি আপনার ওয়ার্ডের মেমের কোয়ার্টারে গিয়ে তার সাথে আলাপ করব। এবার ভয় পেল মূর্ছনা। মাথায় সুতি ওড়না টেনে বিধ্বস্ত কদমে নামলো নিচে। পা টিপে টিপে সিনিয়রদের রুম পেরিয়ে এসে বাইরে নেমে মর্গের পাহারাদার শিবুর থেকে গেটের চাবি নিয়ে গেট খুলে এগিয়ে এলো। বড় বড় মায়াবী চোখ দুটোতে এক রাজ্যের বিস্ময় চেপেছে। শাওকে ওই চোখ দুটো দেখলো কিছু পর। মূর্ছনা বলল, কি? শাওকে একটু সংকোচ ছাড়াই ধীর স্থির বলল, আপনার বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাবো, বিয়ে করবেন আমায়? মূর্ছনা ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে। ওর কাছে মনে হচ্ছে ও স্বপ্নের ঘোরে। নিজেকে নিশ্চিত করতে একটা চিমটিও কাটলো। পরপর বাস্তবতা উপলব্ধি হতে অস্ফুটে বলল, কেন? শাওকি শ্বাস ফেলে বলল, আমার কারণে আপনার বদনাম হয়েছে, গুরুতর অপবাদ দিচ্ছে সবাই। এখন এই নোংরা ব্যাপারটা বিয়ের মাধ্যমে চাপা পড়বে। এই পরিস্থিতিতে এমন ধরনের ফাজলামি নিতে পারছে না মূর্ছনা। লোকটা হয় অবুঝ, নয়তো মস্করা করতে এসেছে। ওর আসলে রাগ হচ্ছে এসব শুনে। বলে, বিয়ে? আমি কেন হঠাৎ আপনাকে বিয়ে করব? ও প্লিজ, আমাকে এত অবহেলা তুলতুলে ভাববেন না। আমি এখন কাঁদছি হলো ছাড়ার দুঃখে। ওসব বদনামে আমি মাথা ঘামাই না, ওসব নিয়ে আমি কাঁদছি না। আমি গামাই। মূর্ছনার কথাটা শেষ না হতে শাওকে এক প্রকার তেড়ে দু কদম সামনে গিয়ে তেজি গলায় বলল, মানে? একটা মেয়ে আমার সাথে নাম জড়িয়ে চূড়ান্ত বদনাম হবে, আর আমি পিচ বাঁচিয়ে নেব? মূর্ছনা ফ্যাকাশে মুখটা নিয়ে হা করে আছে। কিছুক্ষণ সময় দিল নিজেকে, তারপর তেড়ে এসে দাঁতে দাঁত চেপে বলল, এই 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 বারবার আমার বদনাম দিবেন কেন? সব প্লিজ আমার মাথায় চাপাবেন না। বদনাম আমার হলে বদনাম আপনারও হয়েছে, 50-50। শাওকি বলল, আপনার 50% বদনাম, তো সেই 50% বদনাম আমি বিয়ে করে কমাতে চাচ্ছি। মূর্ছনা এলোমেলো দৃষ্টি ফেলে বলে, এত সহজ? এভাবে বিয়ে হয়? চেনা নেই, জানা নেই, ভালোবাসা নেই, হয় এভাবে বিয়ে? শাওকি একটু অবাক হয়ে বলল, তো বিয়ের পরে তো ভালোবাসা এসেই যায়, এটা নিয়ে এত ভাবার কি আছে? মূর্ছনা বিরক্ত চোখে বোকা বোকা পুরুষটাকে দেখতে লাগলো। হঠাৎ বলে, আপনি কি গাঁজা খেয়েছেন? দেখে মনে হচ্ছে না। সেন্সে ফিরে কথা বলুন। না, আপনারও কথা বলতে হবে না, আপনি বরং যান। বলেই মূর্ছনা ঘুরতে চাইল। শাওকি সহজ ভঙ্গিতে আবার বলল, বিয়ে করবেন না? বেচারি হয়ে ফেসে বিয়ে বসার মতন অপকর্ম আমি করিনি, তাই আমি এটা ডিজার্ভ করি না। কণ্ঠে তেজ নিয়ে বলেই মূর্ছনা হন্তদন্ত হয়ে ভেতরে গেল। রূপম এতক্ষণ হা করে ওদের দুজনের কথোপকথন শুনছিল। হঠাৎ এসে শাওকের পাশে দাঁড়িয়ে হতভম্ব গলায় বলল, অন্য সব প্রসঙ্গ বাদ, তবে আমি আশ্চর্য হচ্ছি, ভাই মেয়েটা তোকে রিজেক্ট করলো? মানে মূর্ছনা তোকে রিজেক্ট করলো? মানে আসলে এটা সত্যি? আমি ঠিক দেখছি তো? শাওকি চুপচাপ দাঁড়িয়ে রইল, চোখ মুখ শক্ত করে। রূপমের কথা জবাব দিল না। মূর্ছনা গিয়ে ঘরে ঢুকে দরজা লাগালো আবার। পরপর আয়নায় দাঁড়িয়ে নিজের কালো গাল দুটো দেখতে লাগলো ছুঁয়ে ছুঁয়ে। কিছুক্ষণ পরে আবার এসে বারান্দার দরজা দিয়ে তাকালো উঁকি মেরে। সোডিয়াম আলোতে চোখ পড়লো শাওকির চোখে। শাওকের মুখভঙ্গি ভীষণ শান্ত। দুজনে দুজনকে চুপচাপ দেখেই চলেছিল। সার্কিট হাউসে একটা গান বাজছিল তখন। শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে, অঝরে নামবে বুঝি শ্রাবণে ঝড়ায়। আজ কেন মন উদাসী হয়ে দূর অজানায় যায় হারাতে। তাহলে বন্ধুরা, আমাদের গল্পের এই অংশটুকু তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানাতে ভুলো না। আর একটা কথা, তোমরা সকলেই জানো যারা যারা গল্পটা শুনছো যে এই গল্পটা অনেক দিন ধরে লং টার্মে চলেই আসছে।
তো তোমরা অনেকেই বলছো পুরো গল্পটা দাও, পুরো গল্পটা দাও। তো গল্পটা অনেকটা বড়। এখনো পর্যন্ত গল্পটা লেখা শেষ হয়নি। আর আমাদের লেখিকা মহাশয়া গল্পটা এখানেই স্টপ করে রেখেছেন। গল্পটা আবার লেখা শুরু হলে আমরা আবার এই গল্পটা নিয়ে কাজ করব এবং ভিডিওটা অবশ্যই দেব, যাতে তোমরা গল্পটা পুরোটা শুনতে পারো। তো ইয়েস, ততদিনে এরপর থেকে চলবে নতুন নতুন গল্প আসছে খুব তাড়াতাড়ি, আর খুব ভালো ভালো গল্প আসছে। আর এরপর থেকে আমরা চেষ্টা করব কন্টিনিউ ভিডিও দেওয়ার একদিন বাদে বাদে। তো তোমরা এরপর থেকে নতুন নতুন আরও গল্প শুনতে পারবে, এবং তার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে খুব তাড়াতাড়ি, এখনই। তো ইয়েস, গল্পটা তোমাদের কেমন লাগলো লাইক, কমেন্ট, শেয়ার করে জানাতে ভুলো না। আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। আর নতুন গল্প নিয়ে খুব তাড়াতাড়ি আসছে, শিগগিরই দেখা হবে তোমাদের সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। ধন্যবাদ।